কুমার বিমলেরা আটলান্টিক মহাসাগরে এমন এক অজানা দ্বীপে যাত্রা করছে যে দ্বীপের উল্লেখ কোনো মানচিত্রেই নেই। তবে দ্বীপের আশ্চর্য ব্যাপার এই যে সে দ্বীপে না আছে কোনো মানুষ, না আছে কোনো বন্য জন্তু, না আছে কোনো পাখি, আর না আছে কোনো কীটপতঙ্গ। তবুও সেখানে রয়েছে মানুষের গড়া বিরাট বিরাট দৈব মূর্তি। অনেকে বলেন সেটি নাকি ভুতুড়ে দ্বীপ, যে একবার যায় সে আর কোনোদিন ফিরে আসে না। হয়তো এর জন্যই এর উল্লেখ মানচিত্রে নেই। হয়তো প্রথম যে এই দ্বীপটি আবিষ্কার করেছিল সে হয়তো কোনোদিন ফিরেই যেতে পারেনি। তবে কি কুমার ও বিমলের এই যাত্রা সফল হবে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম নীলসাগরের অচিনপুরে। গল্পটি নেওয়া হয়েছে কুমার বিমলের অ্যাডভেঞ্চার সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প বা গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বড় ঘড়িতে 7টা বাজল। এই হলো বিমল ও কুমারের চা পানের সময়। রামহরি চায়ের ট্রে হাতেই ঘরে ঢুকে দেখল তারা দুজনেই একটা খবরের কাগজের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে আগ্রহ ভরে। এই খবরের কাগজ আর এই আগ্রহ রামহরির মোটেই ভালো লাগলো না, কারণ সে জানে রীতিমতো একটা খবর না থাকলে বিমল ও কুমার কাগজের উপর অমনভাবে ঝুঁকে পড়ে না, এবং তাদের কাছে খবর মানেই তো সাংঘাতিক খবর। এই খবর পড়েই হয়তো ওরা বলবে, ওঠো রামহরি, বাঁধো তলবি তল্পা, আজকেই আমরা কলকাতা ছাড়ব। এতএব রামহরি ওই খবরের কাগজগুলোকে দু চোখে দেখতে পারত না। তার মতে ওগুলো হচ্ছে মানুষের শত্রু ও বিপদের অগ্রদূত। রামহরি চায়ের ট্রেখানা সশব্দে টেবিলের ওপর রাখল, কিন্তু তবুও ওরা কাগজ থেকে মুখ তুলল না। রামহরি বিরক্ত কণ্ঠে বলল, কি চাটা খাবে না কাগজ পড়েই পেট ভরবে? বিমল ফিরে বসে বলল, কি ব্যাপার রামহরি, সকালবেলায় তোমার গলাটা এমন বেসুরো বলছে কেন? বলি খবরের কাগজ পড়বে না চা খাবে? কুমার হেসে বলল, খবরের কাগজের ওপর তোমার তো রাগ কেন? রাগ হবে না, ওই হতচ্ছাড়া কাগজগুলোই তো তোমাদের যত ছিষ্টি ছাড়া খবর দেয়। তোমরা পাগলের মতো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে চাও। না, রামহরি আমাদের বড্ড বেশি চিনে ফেলেছে কুমার। না, তোমাদের ছোটবেলা থেকে দেখছি, তোমাদের চিনবো কেন? সব কাগজ পড়া ছেড়ে দাও। হ্যাঁ রামহরি, এবার সত্যি সত্যিই কিছুকালের জন্য আমরা কাগজ টাগজ পড়া একেবারে ছেড়ে দেব। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আমি তাহলে হাফ ছেড়ে বাঁচি। বাজবে কি মরবে তা জানি না, তবে আমরা যে ইচ্ছে করলেই আর কাগজ পড়তে পারবো না এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এইবার যে দেশে যাচ্ছি সেখানে খবরের কাগজ পাওয়াই যায় না। তার মানে? আমরা যে শিগগিরই সমুদ্র যাত্রায় বেরোবো। ওরে বাবা, সমুদ্রে? এবার আবার কোন চলে? হতে পারে, তবে আপাতত যাব সাহেবদের দেশে, অর্থাৎ বিলেতে। সেখান থেকে একটা গোটা জাহাজ রিজার্ভ করে যাব আফ্রিকার আমেরিকার মাঝখানে, আটলান্টিক মহাসাগরের এমন কোনো দ্বীপে যার নাম কেউ জানে না। সঙ্গে যাচ্ছে কে কে? আমি, কুমার, বিমলবাবু, কমল, বাঘা আর তুমি, অর্থাৎ আমাদের পুরো দল। এবারের ব্যাপারটা গুরুতর, তাই দুজন শিখ, গুর্খা আর পাঠানদেরকেও ভাড়া করতে হবে। তোমরা যেখানে খুশি যাও, কিন্তু এবার আর আমি তোমাদের সঙ্গে নেই বাবা। বলেই সে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। রামহরি নাকি এবারে আমাদের সঙ্গে যাবে না, কিন্তু যাওয়ার দিন দেখা যাবে যে সেই হনহন করে আমাদের আগে আগে যাচ্ছে। যাক, নাও কুমার, এবার চাটা নাও। চা খেতে খেতে কাগজখানার একবার গোড়া থেকে পড়ো তো শুনি। বারবার শুনে সমস্ত ঘটনা একেবারে মনে গেঁথে ফেলতে হবে। বিমল খবরের কাগজখানা তুলে নিয়ে আবার চেঁচিয়ে পড়তে লাগলো। আটলান্টিক মহাসাগরে এক বিচিত্র রহস্যের সন্ধান পাওয়া গিয়েছে। যারা বলেন এই বৈজ্ঞানিক যুগে পৃথিবীতে আর নতুন কোনো বিস্ময়ের ঠাঁই নেই, তারা যেন ভ্রান্ত। ধরণী বিপুলা মানব সভ্যতার সৃষ্টির রহস্যে কতটুকুই বা ধরা পড়েছে। প্রতিটি যুগেই সভ্যতা মনে করেছে যে জ্ঞানের চরম সীমায় তারা হস্তগত, তাদের আর নতুন কিছু শেখার প্রয়োজন নেই। কিন্তু পরবর্তী যুগেই তাদের সেই গর্ব ভেঙে গিয়েছে। সম্প্রতি এসএস বোহেমিয়া নামে একটা জাহাজ ইউরোপ থেকে আমেরিকায় যাত্রা করছিল, কিন্তু আটলান্টিক মহাসাগরের ভেতরে আচম্বিতে এক ভীষণ ঝড় উঠল।
এই স্মরণীয় দৈব দুঃসংবাদ আমাদের কাগজে গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে এবং সকলেই জানেন যে ওই ভূমিকম্পের সঙ্গে ঝড় আটলান্টিক মহাসাগরে গত 1 শতাব্দীর মধ্যে কেউ দেখেনি। আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী বহু দ্বীপে ও তীরবর্তী বহু দেশে অসম্ভব ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো ছোট দ্বীপ একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে। হয়তো বহু বাণিজ্য তরী আর কখনো বন্দরে ফিরে আসেনি এবং হয়তো আসবেও না। বোহেমিয়াও পড়েছিল সেই সর্বগ্রাসী প্রবল ঝটিকার মুখেই, কিন্তু ঝটিকা দয়া করে যাদের গ্রহণ করেনি, বোহেমিয়া সৌভাগ্যবশত তাদেরই দলভুক্ত হয়েছে। গত 18 তারিখে সে আবার ক্ষতবিক্ষত হয়ে স্বদেশে ফিরে এসেছে এবং তাদের যাত্রীরা নিয়ে এসেছে এক বিস্ময়কর কাহিনী। জনৈক যাত্রী যা প্রকাশ করেছে তা অনেকটা এই রকম। অপার সাগরে ঝটিকা বোহেমিয়ার অবস্থা ভয়াবহ করে তুলেছিল। ঝড়ের ঝাপটে প্রথমেই তার ইঞ্জিনটা খারাপ হয়ে যায়। সমুদ্র তরঙ্গ বিরাট আকার ধারণ করে উন্মত্ত আনন্দে জাহাজের ডেকের উপর ক্রমাগত ভেঙে পড়তে থাকে। সেই তরঙ্গের আঘাতে দুজন আরোহী জাহাজের ওপর থেকে অদৃশ্য হয়ে যায়। সমুদ্রের স্রোতে আর ঝড়ের টানে দিক বিদিক ভুলে বোহেমিয়া যে কোথায় ছুটতে থাকে সেটার কারোর বোঝার উপায় থাকে না। জাহাজের ইলেকট্রিসিটি দেওয়ার যন্ত্রও বিগড়ে যায়। ভেতরে বাইরে তখন অন্ধকার, আকাশের ঝড়, সমুদ্রের বন্যা ও তাণ্ডবের বিপ্লব। জাহাজের কামড়ায় কামড়ায় শিশু ও নারীদের উচ্চ ক্রন্দন ধ্বনি। ক্যাপ্টেন কিংকর্তব্য বিমূঢ়, নাবিকেরা ভীতি ব্যাকুল। এই কল্পনাতীত দুর্ভাগ্যের মধ্যে দিয়ে বোহেমিয়া ভেসে চলেছিল। পাতালের অতলতা কখন যে তাদের গ্রাস করে সকলে যেন তারই প্রতীক্ষা করছিল। প্রায় 5 ঘন্টা পরে ঝড় শান্ত হয়ে আসলো। ভগবানের অনুগ্রহে বোহেমিয়া তখনও ভেসেছিল। যাত্রীরা তখনও প্রার্থনা করে চলেছিল। কিন্তু জাহাজ এখন কোথায়? তখন শেষ রাত্রি, চন্দ্রহীন শূন্যতা, চতুর্দিকে আধার প্রপাতের বাঁধ খুলে দিয়েছে। জাহাজের ভেতরেও আলোর কোনো আশীর্বাদ নেই। ক্যাপ্টেন ডেকের ওপর এসে দাঁড়ালেন। তিনি প্রায় কিছুই দেখতে পেলেন না। অনেকক্ষণ পরে ক্যাপ্টেন সবিস্ময়ে দেখলেন বহু দূরে কতকগুলো আলোকশিখা যেন জমাট অন্ধকার পটে সুবর্ণ রেখা টেনে দিয়েছে। বোহেমিয়া সেই দিকেই এগিয়ে চলছিল। আলোকশিখাগুলো ক্রমে স্পষ্ট ও সমুজ্জ্বল হয়ে উঠতে লাগলো। দূরবীনের সাহায্যে ক্যাপ্টেন দেখলেন যে সেগুলো মশালের আলো এবং তারা আলেয়ার মতো এদিক ওদিক চলাফেরা করছে। ক্যাপ্টেন বুঝলেন বোহেমিয়া হয়তো স্রোতের টানে কোনো দ্বীপের দিকে এগিয়ে চলেছে এবং দ্বীপের বাসিন্দারা হয়তো মশাল জেলে চলাফেরা করছে। সাগর তীরবর্তী দ্বীপের বাসিন্দারা ঝড়ে পড়ে প্রায় এরকমই করে, কোনো বিপদগ্রস্ত জাহাজ বা নরনারীদের সাহায্য করবার শুভ ইচ্ছায়। খানিকক্ষণ পরে হঠাৎ আলোগুলো যেন অদৃশ্য হয়ে গেল। কাছেই যে কোনো দ্বীপ আছে এটা জেনে ক্যাপ্টেন বারংবার ভগবানকে ধন্যবাদ দিলেন। আস্তে আস্তে উষা তার লাল ঝলমলে আঁচল উড়িয়ে দিতে লাগলো। সাগর নীলিমা তখন প্রভাতী স্তব পাঠ করতে লাগলো। সবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো এক অভিনব দ্বীপের ছবি। সে দ্বীপটি বড় নয়, আকারে হয়তো 4-5 মাইলেরও বেশি হবে না, কিন্তু তাকে সাধারণ দ্বীপের পর্যায়েও ফেলা যায় না। সেই দ্বীপকে যেন একটি পাহাড় বলাই উচিত। তার ঢালু গা যেন ধীরে ধীরে ওপরের দিকে উঠে গেছে। নিচের দিকটা কম ঢালু এবং সেখান থেকে অনায়াসেই চলাফেরা করা যায়, কিন্তু তার শিখর উঠে গেছে অনেকটা উঁচুতে, প্রায় সমান খাড়াভাবে। সাগরগর্ভ থেকে তার শিখরের উচ্চতা 1500 ফুটের কম হবে না। দূরবীন দিয়ে ক্যাপ্টেন দেখলেন সেই পাহাড় দ্বীপের কোনো গাছপালা, এমনকি সবুজের আভাসটুকুও নেই। আরও একটি অভাবিত আশ্চর্য ব্যাপার হচ্ছে এই যে দ্বীপের নানা জায়গায় রয়েছে মস্ত মস্ত প্রস্তর মূর্তি। এক একটি মূর্তি এতই প্রকাণ্ড যে উচ্চতায় সেটা 200 ফুটের কম নয়। দূর থেকে দেখলে সন্দেহ হয় সেটা যেন প্রাচীন মিশরীয় ভাস্কর্যে গড়া কোনো মূর্তি, কিন্তু গতকাল যারা মশাল জ্বালিয়ে চলাফেরা করছিল তাদের কাউকেই দেখা গেল না। এই দ্বীপে পাথুরে গায়ে যেমন শ্যামলতা নেই, তেমনি কোনো জীবের বা মানুষের বসতিও নেই। এমনকি সেখানে একটি পাখি পর্যন্তও উড়ছে না। তিনি বহুকাল কাপ্তেনি করেছেন আটলান্টিক মহাসাগর তার নখদর্পণে, কিন্তু এই দ্বীপটিকে সে কখনো দেখেনি বা তার অস্তিত্বের কথা কারোর মুখে কখনো শোনেওনি। দ্বীপের খুব কাছে এসে নোঙর ফেলে ক্যাপ্টেন তাড়াতাড়ি নিজের কেবিনে ছুটে গেলেন। চাটবার করে অনেক খোঁজাখুঁজিও করলেন, কিন্তু তাতে এই শৈলদ্বীপের কোনো নামগন্ধ পেলেন না। তবে এখানে এই দ্বীপটি আসলো কোথা থেকে? অনেক ভেবেও এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে ক্যাপ্টেন আবার বেরিয়ে আসলেন
এবং 8 জন নাবিককে দ্বীপটি পরীক্ষা করে আসতে বললেন। নাবিকেরা বোট নিয়ে চলে গেল। দ্বীপের তলায় বোট বেঁধে নাবিকেরা ওপরে গিয়ে উঠল। জাহাজ থেকে সেটা স্পষ্টভাবে দেখাও গেল। তারপর তারা সকলের আড়ালে গিয়ে পাহাড়ের মধ্যে অদৃশ্য হলো। 2 ঘন্টার ভেতরে নাবিকদের ফিরে আসবার কথা, কিন্তু 3, 4, 5 ঘন্টা কেটে গেল, তবুও তাদের দেখা নেই। ক্যাপ্টেন চিন্তিত ও ব্যস্ত হয়ে উঠলেন। আরও 2 ঘন্টা কেটে গেল। বেলা 6টায় নাবিকেরা গেছে, আর এখন বেলা 1টা। তারা গেল কোথায়? এবার ক্যাপ্টেন নিজেই সদল বলে বোটে গিয়ে নামলেন। সকলেই এবার সশস্ত্র, কারণ ক্যাপ্টেনের সন্দেহ হলো যে দ্বীপের ভেতরে গিয়ে নাবিকেরা হয়তো কোনো বিপদে পড়েছে। কাল রাত্রে যাদের হাতে মশাল ছিল তারা কারা? বোম্বেটে নয় তো? হয়তো এই নির্জন দ্বীপে এসে তারা গোপনে আড্ডা গিরে বসে রয়েছে। দ্বিতীয় দলও দ্বীপে গিয়ে উঠল। দ্বীপটি একেবারে নির্জন, যেন একান্ত স্তব্ধ সমাধির মতোই দাঁড়িয়ে রয়েছে। ক্যাপ্টেন সারাদিন ধরে সেই দ্বীপের মধ্যে ঘুরে বেড়ালেন। পাহাড়ের ঢালু গা বেয়ে যতদূর ওঠা যায় তত দূরই উঠলেন। তারপরেই খাড়া শিখরের মূল দেশ। সরীসৃপ ছাড়া কোনো দ্বিপদ বা চতুষ্পদের পক্ষে সেই শিখরে ওঠা অসম্ভব। ক্যাপ্টেন প্রায় 1000 ফুট ওপর থেকে দেখলেন, কিন্তু কোথাও কোনো নাবিকের দেখা নেই। তাদের সচেতন করবার জন্য বারে বারে বন্দুকও ছোড়া হলো। সে শব্দে নীরবতার ঘুম ভেঙে গেল, কিন্তু নাবিকের কোনো সাড়া নেই। সন্ধ্যার সময় হতাশ মনে তারা জাহাজে ফিরে এলো। পরদিন আবার দ্বীপে গিয়ে খোঁজাখুঁজি করল। সেদিনও সূর্য অস্ত গেল, কিন্তু সেই হারানো নাবিকদের আর সন্ধান পাওয়া গেল না। এই 2 দিন অন্বেষণ করেও আরও কোনো অদ্ভুত তথ্য আবিষ্কৃত হলো। ঝড়ের রাত্রে দ্বীপে মশাল নিয়ে যারা চলাফেরা করছিল তারাই বা গেল কোথায়? আলো নিয়ে পৃথিবীর একটিমাত্র জীবই চলাফেরা করতে পারে, আর সেটা হচ্ছে মানুষ। কিন্তু এই দ্বীপের মানুষের বসতির তো কোনো চিহ্নই নেই। তবে কি সেগুলো আলেয়ার আলো? কিন্তু আলেয়ার জন্ম হয়তো জলাভূমিতে। মানুষ যেখানে থাকে সেখানে জলও থাকে, কিন্তু সারা দ্বীপ তন্ন তন্ন করে খুঁজেও ঝর্ণা, নদী বা জলাশয় আবিষ্কারই করা গেল না। যারা মশাল জেলেছিল তারা তো মানুষ। যদি ধরেও নেওয়া যায় যে তারা কোথাও গুপ্তস্থানে লুকিয়ে রয়েছে, তাহলে তো প্রশ্ন ওঠে যে তারা পান করবার জন্য কিভাবে বেঁচে থাকে? জল কোথায়? নদী বা ঝর্ণার জল তো আর ধনরত্নের মতো লুকিয়ে রাখা যায় না। অন্তত সেখান থেকে শব্দ তো হয়। সমুদ্রের নোনা জলও তো জীবের প্রাণ বাঁচে না। তবে দ্বীপে যারা এরকম প্রকাণ্ড প্রকাণ্ড মূর্তি এঁকেছে তারাও তো মানুষ। তাহলে তারা কোথা থেকে জল পেত? সব থেকে বড় কথা, এত বড় যে একটা দ্বীপ, সেটাই আটলান্টিক মহাসাগরে কোথা থেকে আসলো? এর তো ম্যাপেও কোনো উল্লেখ নেই। জাহাজের 8 জন নাবিক কি কর্পূরের মতো উবে গেল? বোহেমিয়ার প্রত্যেক আরোহীর বিশ্বাস যেন এই সমস্তটাই ভৌতিক কাণ্ড। তৃতীয় দিনও ক্যাপ্টেন আবার দ্বীপে গিয়ে নাবিকদের খোঁজবার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভূতের ভয়ে আর কেউই যেতে রাজি হয়নি। কাজেই জাহাজের ইঞ্জিন মেরামত করে তাকে আবার স্বদেশে ফিরে আসতে হয়েছে। কিন্তু এই দ্বীপের রহস্যের কিনারা করবে কে? কুমার পড়া শেষ করে কাগজখানা টেবিলের ওপর রেখে দিল। কিছুক্ষণ স্তব্ধ থেকে বিমল বলল, কুমার, জীবনে অনেক রহস্যেরই গোড়া খুঁজে বার করেছি আমরা। এবারেও এই রহস্যের কিনারা আমরা করতে পারবো, কি বলো? কুমার বলল, ওসব কিনারা টিনারা আমি বুঝি না। সফলই হই আর বিফলই হই, জীবনে আবারও একটা বৈচিত্র্য খুঁজে পাওয়া গেল, এইটুকুতেই আমি সন্তুষ্ট। ঠিক বলেছ, হাতে হাত দাও। কলকাতা থেকে বোম্বে এবং বোম্বে থেকে ভারত সাগরে। দেখতে দেখতে বোম্বাই শহরটা ছোট হয়ে আসছে এবং বড় বড় প্রাসাদের চূড়োগুলো নিয়ে বোম্বাই দূরে সরে যাচ্ছে। তার 2 দিক থেকে ক্রমেই দীর্ঘতর হয়ে জেগে উঠেছে ভারতবর্ষের তরুশ্যামল বিপুল তটরেখা। ক্রমে সে রেখাও ক্ষীণতর হয়ে এলো এবং তার শেষ চিহ্নকে গ্রাস করে ফেলল মহাসাগরের অনন্ত ক্ষুধা। তারপর থেকেই সমানে চলতে লাগলো নীলকমলের নিত্য চাঞ্চল্য। নীল আকাশ আর নীল জল ছাড়া পৃথিবীর সমস্ত পরিচিত রূপ যেন চোখের আড়ালে চলে গেল। ডেকের ওপর থেকে জাহাজের রেলিংয়ে দাঁড়িয়ে বিমল বলল, কুমার, ভারতকেই প্রথমবার ছেড়ে যাচ্ছি না, কিন্তু তবু কেন জানি না যতবারই ভারতকে ছেড়ে যাই ততবারই যেন মনে হয় আমার সমস্ত জীবনকে যেন ভারতের সোনার মতো সুন্দর ধুলোয় ফেলে রেখে আত্মার অশ্রু ভেজা মৃতদেহ নিয়ে কোনো অন্ধকার যাত্রা করছি। ভাই,
স্বদেশের কাছ থেকে বিদায় নেওয়া কখনো পুরনো হয় না। যে দেশে রয়েছে এত বৈচিত্র্য, এত গর্ব এবং যে অপূর্ব মহিমার আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা ভারতবাসী বলে গর্বে সব জাতির উপর মাথা তুলে দাঁড়াতে পারি, এমন গৌরবের দেশ ছেড়ে যেতে যার মন কেমন করে না, সে নিশ্চয়ই ভারতের ছেলে নয়। যারা ভারতের ছেলে নয় তারাও তো ভারতকে ভুলতে পারে না কুমার। অতীতের পর্দা ঠেলে তাকিয়ে দেখো, ভারতকে শত্রুর মতো আক্রমণ করতে এলো যুগে যুগে শক, হুন, তাতার আর মুঘলরা, কিন্তু আর ফিরে গেল না। কেউ গেল ভারতের মহামানবের সাগরের অতল তলিয়ে নিশ্চিহ্ন হয়ে, কেউ ডাকলো পরম শ্রদ্ধায় ভারতকেই স্বদেশ বলে। অমন যে আপন সভ্যতায় গর্বিত গ্রিকগণ, তাদের অসংখ্য লোক আলেকজান্ডারের দল ছেড়ে স্বদেশ ভুলে ভারতের উত্তরেই বংশানুক্রমিকভাবে বাসা বেঁধে রয়ে গেল। আমাদের এই ভারতকে স্বদেশের মতো ভালো না বেসে যে কেউ থাকতে পারে, এ কথা আমি বিশ্বাস করি না। বিমল যা ভেবেছিল তাই। বুড়ো রামহরির পুরনো অভ্যেসই হচ্ছে মুখে না বলা, কিন্তু কাজের সময় দেখা যায় তারই পা সব থেকে আগে চলছে। বিনয়বাবু নিজের কেতাব আর বৈজ্ঞানিক পরীক্ষা নিয়ে চার দলের মধ্যে থাকতেই বেশি ভালোবাসেন, কিন্তু বিমল ও কুমার সারা পৃথিবীতে ছুটোছুটি করতে বেরোবার সময়ে তাকে ডাক দিলে তিনি দলে যোগ না দিয়ে থাকতে পারেন না। আর তিনি এলে কমলও আসবে, সেটাও জানা কথা। আর ওই বিখ্যাত দেশি কুকুর, বাঘের মতো মস্ত বাঘা, ঠিকভাবে পালন করলে বাংলার নিজস্ব কুকুরও যে কতটা তেজি, কতটা বলি আর কতটা সাহসী হয়, বিমল ও কুমারের অভিযানে বাঘা সেটা বহুবার প্রমাণিত করেছে। সেও উৎসাহের সঙ্গে ল্যাজ নাড়ছে ঘন ঘন। এবারে দলের সঙ্গে চলেছে 12 জন শিখ, 6 জন গুর্খা আর 6 জন পাঠান। এরা সকলেই আগে ফৌজে ছিল। অনেকেই এরা ভারতের সীমান্তে বা মহাযুদ্ধে ফ্রান্সে ও মেসোপটেমিয়ার মতো প্রভৃতি দেশে লড়াই করে এসেছে। পাকা ও অভিজ্ঞ বলে তাদেরই নিযুক্ত করা হয়েছে, এবং সকলকে বন্দুক, অন্যান্য অস্ত্রশস্ত্র ও পোশাক পরিচ্ছদ দিতেও ত্রুটি করা হয়নি। এতগুলো সশস্ত্র সৈনিক নিয়ে নতুন অভিযানে যাওয়ার জন্য সরকারি আদেশও গ্রহণ করা হয়েছে। জাহাজ এখন এডেন বন্দরের দিকে চলেছে। তারপর ইউরোপের নানা বন্দর ঘুরে শেষ পর্যন্ত ফরাসি দেশের মারি এসে গিয়ে থামবে। সেখান থেকে নেমে সবাই যাবে পারিনগরে। আধুনিক আর্ট ও সাহিত্যের পীঠস্থান পারিনগরীকে ভালো করে দেখবার জন্য বিমল ও কুমারের মনে অনেক দিন থেকেই একটা লোভ ছিল। এই সুযোগে তারা সেই লোভটাও মিটিয়ে নিতে চায়। পথের বর্ণনা দিয়ে লাভ নেই, কারণ আমরা ভ্রমণ কাহিনী লিখছি না। পারি শহরে গিয়ে প্রথম আমরা যেদিন হোটেলে ঘর নিই, সেদিনই খবরের কাগজে একটা দুঃসংবাদ পেলাম আমরা। খবরটা হচ্ছে এই: মিস্টার টমাস মার্টন গত সপ্তাহে নভেম্বরের রাতে এক রহস্যময় ও অদ্ভুতভাবে হঠাৎ মৃত্যু মুখে পড়েছেন। এখনও বিস্তৃত কোনো সংবাদ জানা যায়নি, তবে এটুকু জানা গিয়েছে তার মৃত্যুর কারণ হলো ব্ল্যাক স্নেকের দংশন। আটলান্টিক মহাসাগরে নতুন এক দ্বীপের সংবাদ এনে সভ্যজগতে বিশেষ এক উত্তেজনার সৃষ্টি করেছিলেন তিনি। মিস্টার টমাস মার্টন ছিল তারই ক্যাপ্টেন। বিমল দুঃখিত কণ্ঠে বলল, কুমার, ভেবেছিলাম প্রথমে লন্ডনে নেমে মিস্টার মর্টনের দ্বারস্থ হব, তাকে আমাদের সঙ্গী হওয়ার জন্য অনুরোধ করব, কারণ ওই দ্বীপে যেতে গেলে পথ দেখাবার জন্য বহিমিয়ার কোনো পদস্থ কর্মচারীর সাহায্য না নিলে আমাদের চলবে না। আর এই ব্যাপারে মিস্টার মর্টনের চেয়ে বেশি সাহায্য অন্য কেউ করতে পারবে না। কিন্তু আমাদের প্রথম আশাতেই ছাই পড়ল। ভগবানের মার, আর উপায় কি? এখন আমাদের বহিমিয়ার অন্য কোনো কর্মচারীকে খুঁজে বার করতে হবে। কাজেই বিনয়বাবু বললেন, কিন্তু বিমল, মিস্টার মর্টনের মৃত্যুর ব্যাপারে যে একটা অসম্ভব সত্যি রয়েছে, সেটা তোমরা লক্ষ্য করেছো কি? কীরকম? বলেই বিমল খবরের কাগজখানা আবার তুলে নিল। এরপর যেন আপন মনেই বিড়বিড় করে বলল, ব্ল্যাক স্নেক অর্থাৎ কেউটে সাপ। হ্যাঁ, ঠিক ধরেছ, ব্ল্যাক স্নেক। আমরা যাকে বলি কেউটে সাপ। ব্ল্যাক স্নেক পাওয়া যায় কেবল ভারতে আর আফ্রিকায়। ইংল্যান্ডে অ্যাডার ছাড়া আর কোনো রকম বিষধর সাপ নেই। এই ডিসেম্বর মাসের দুর্জয়ে ইংল্যান্ডে এটার সাপও নিশ্চয়ই বাসা থেকে বাইরে বেরোয় না। আর ভারতের কেউটে সাপ এখানে এলে তো নির্জীব হয়ে থাকতে বাধ্য। একদম ঠিক অনুমান করেছ। এরকম অসম্ভব সত্যিকে মানি কেমন করে বলো তো? এই খবরে নিশ্চয়ই কোনো গলদ আছে। বিমল গম্ভীরভাবে অবাক হয়ে ভাবতে লাগলো। মর্টনের মৃত্যু সংবাদের মধ্যে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। আরও 3 দিন পরে তারা ফরাসিদের বিখ্যাত শিল্পশালা থেকে পথের ওপরে এসে দাঁড়িয়েছে।
এমন সময় শুনলো রাস্তা থেকে একটা কাগজওয়ালা ছোকরা চিল্লাতে চিল্লাতে ছুটছে। লন্ডনে আবার ব্ল্যাক স্নেক, লন্ডনে আবার ব্ল্যাক স্নেক। কমল তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা কাগজ কিনে আনলো। পথের ধারেই একটা রেস্তোরাঁ। বিমল সকলকে নিয়ে তার ভেতরে গিয়ে ঢুকলো। তারপর একটা কোণের টেবিল বেছে নিয়ে এসে বিমলবাবুর হাতে কাগজখানা দিয়ে বলল, আপনি তো ফরাসি ভাষা জানেন, কাগজখানা অনুগ্রহ করে আমাদের একটু পড়ে শোনান। আমার কেমন জানি না সন্দেহ হচ্ছে আজকের এতে এমন কোনো খবর আছে যা আমাদের জানা উচিত। বিমলবাবু কাজের জায়গায় খুঁজে একটি জায়গা বার করে পড়তে লাগলেন। লন্ডন কি ভারত আফ্রিকার জঙ্গলে পরিণত হতে চলল? লন্ডনে ব্ল্যাক স্নেকের আবির্ভাব কি স্বপ্নেরও অগোচর নয়? 3 দিন আগে আমরা হঠাৎ বিখ্যাত SS বোহেমিয়ার ক্যাপ্টেন মিস্টার টমাস মর্টারের ব্ল্যাক দর্শনের কামড়ে মৃত্যুর খবর দিয়েছি। কাল রাত্রে ওই জাহাজেরই দ্বিতীয় অফিসার মিস্টার চার্লস মরিস আবার হঠাৎ মারা যান, এবং তারও মৃত্যুর কারণ ওই ভয়াবহ ব্ল্যাক স্নেক। এই বিষয়ে কোনো সন্দেহের কারণ নেই। ইংল্যান্ডে সর্পবিষ সম্বন্ধে সর্বপ্রধান বিশেষজ্ঞ ডাক্তার মিস্টার মরিসের মৃতদেহ পরীক্ষা করে দেখেছেন। লাশের গলায় সাপের কামড়ে স্পষ্ট দাগ আছে। শবচ্ছেদ করে পরীক্ষা করে দেখা গেছে যে ব্ল্যাক স্নেকের বিষয়ে হতভাগ্য ব্যক্তির মৃত্যু হয়েছে। এবং এই ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে এই যে মিস্টার মরিসের বিছানার তলায় একটা মৃত ব্ল্যাক স্নেকও পাওয়া গেছে। এই জাতের ব্ল্যাক স্নেক নাকি ভারতবর্ষ ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। সাপটা সারা দেহ ক্ষতবিক্ষত। খুব সম্ভব মিস্টার মরিস মৃত্যুর আগে নিজে ওই সাপটাকে মেরে ফেলেছিলেন। পুলিশ এখন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর খুঁজছে। 1. লন্ডনে কেমন করে ব্ল্যাক স্নেকের আবির্ভাব হলো? 2. SS বোহেমিয়ার ক্যাপ্টেন মিস্টার টমাস মর্টারের বাড়ি থেকে দ্বিতীয় অফিসার মিস্টার চার্লস মরিসের বাড়ির দূরত্ব 7 মাইল। মিস্টার মর্টনকে যে সাপটি কামড়েছিল লন্ডনের মতো শহরে 7 মাইল পার হয়ে তার পক্ষে মিস্টার মরিসকে কামড়ানো সম্ভব নয়। তবে কি ধরতে হবে যে লন্ডনে একাধিক ব্ল্যাক স্নেকের আবির্ভাব হয়েছে? কেমন করে তারা এলো আর কেন এলো? 3. আরও বেশি আশ্চর্যকর ব্যাপার হচ্ছে এই যে মিস্টার মর্টন ও মিস্টার মরিস দুজনেই SS বোহেমিয়ার লোক। ব্ল্যাক স্নেক কি বেছে বেছে বোহেমিয়ার লোকদেরই কামড়াচ্ছে, নাকি ভাগ্যের চক্রে এরকম ঘটনা ঘটে গেছে? সম্প্রতি প্রকাশ পেয়েছে বোহেমিয়ার 8 জন নাবিক নিরুদ্দেশ হবার পরে যে দ্বিতীয় নৌকাখানা শৈলদ্বীপে গিয়েছিল তার মধ্যে কেবল 3 জন লোক পাহাড়ের সর্বোচ্চ শিখরের তলদেশে গিয়ে উঠেছিল। বাকি সবাই অত উঁচুতে উঠতে রাজি হয়নি। এই 3 জন হচ্ছেন ক্যাপ্টেন মিস্টার মর্টন, দ্বিতীয় অফিসার মিস্টার মরিস ও তৃতীয় অফিসার মিস্টার জর্জ ম্যাকলিওড। এবং 3 জনের মধ্যে কেবল মিস্টার ম্যাকলিওডই জীবিত আছেন। বোহেমিয়ার প্রত্যেক যাত্রীর, বিশেষত যারা ওই শৈলদ্বীপে গিয়ে নেমেছিলেন, তাদের প্রত্যেকের মনে বিষম আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের ধারণা তারা ওই দ্বীপ থেকে কোনো অজ্ঞাত অভিশাপ বহন করে ফিরে এসেছেন। কিন্তু আমরা এই অদ্ভুত রহস্যের কোনো হদিশ পাচ্ছি না। কোথায় আটলান্টিক মহাসাগরে নব আবিষ্কৃত এক অসম্ভব বিজন দ্বীপ, আর কোথায় আধুনিক সভ্যতার লীলাস্থল লন্ডন মহানগর, আর কোথায় সুদূর এশিয়ার ভারতবাসী ব্ল্যাক স্নেক? এই 3-এর মধ্যে যোগসূত্র খুঁজে বার করতে পারে পৃথিবীতে এমন মস্তিষ্ক বোধহয় নেই। লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের বড় বড় ডিটেকটিভদের মাথাও গুলিয়ে গেছে। প্রত্যেক মৃত্যুর মধ্যে যে কার্য ও কারণের সম্পর্ক থাকে, এখানে তার একান্ত অভাব। মিস্টার মর্টন ও মিস্টার মরিস দুজনেই রাত্রিবেলা বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আর যদি ধরে নেওয়া যায় এর মধ্যে কোনো দুষ্ট ব্যক্তির হাত আছে, তাহলেও প্রশ্ন ওঠে কেন লেলিয়ে দিয়েছিল? ওই 2 ব্যক্তির মৃত্যুতে তার কি লাভ? ইনভেস্টিগেশনে প্রকাশ পেয়েছে মৃত ব্যক্তিদের কারোর কোনো শত্রু নেই। রহস্যময় 8 জন নাবিকের অন্তর্ধান, রহস্যময় এই ক্যাপ্টেন ও দ্বিতীয় অফিসারের মৃত্যু, এবং সবচেয়ে রহস্যময় হচ্ছে লন্ডনের ভারতবর্ষীয় ব্ল্যাক স্নেকের আবির্ভাব। এডগার অ্যালেন পো, গ্যাব্রিও এবং কনান ডয়েলসের উপন্যাসেও এরকম যুক্তিহীন বিচিত্র রহস্যের সন্ধান পাওয়া যায় না। কাগজ পড়া শেষ করে বিনয়বাবু বললেন, ব্যাপারটা ছিল একরকম, হয়ে দাঁড়াচ্ছে আর একরকম। আমরা যাচ্ছিলাম কোনো নতুন দ্বীপের রহস্য আবিষ্কার করতে, কিন্তু এখন যে সমস্ত ব্যাপারটা গোয়েন্দা কাহিনী মতো হয়ে উঠছে। কুমার বলল, আমার বিশ্বাস আসল ব্যাপার ঠিকই আছে। এই নতুন ঘটনাগুলো তার শাখা প্রশাখা ছাড়া আর কিছুই নয়। বিমল বলল, আমারও মত তাই। কিন্তু বিনয়বাবু, আজকের কাগজে আর একটা নতুন তথ্য পাওয়া গেল। শৈলদ্বীপের পাহাড়ে সবচেয়ে উঁচুতে উঠেছিল কেবল 3 জন লোক।
তাদের মধ্যে শুধু বেঁচে আছে মিস্টার জর্জ ম্যাকলিয়ার্ড। আমাদের এখন সর্বাগ্রে তাকেই খুঁজে বার করতে হবে, কারণ আপাতত দ্বীপের কথা তার চেয়ে বেশি কেউ জানে না। কিন্তু কেউটে সাপের কামড়ে বহিমিয়ার এই যে 2 লোকের মৃত্যু, এ সম্বন্ধে তোমার কি মত? বিমল ওয়েটারকে খাবারের অর্ডার দিয়ে বলল, আপাতত আমি শুধু বিস্মিত হয়েছি। মিস্টার ম্যাকলিয়ার্ডের সঙ্গে দেখা না করে ওসব বিষয় নিয়ে ভেবেচিন্তে কোনো লাভই নেই। কিন্তু ঘটনা যে ক্রমেই গুরুতর হয়ে উঠেছে, আমাদের বোধহয় আর বাড়িতে বসে থাকা উচিত নয়। বিমল প্রবল পরাক্রমে ওয়েটারের আনা একটা ডিশের উপর আক্রমণ করল। এসো কুমার, এসো কমল, আসুন বিনয়বাবু। পেটে যখন আগুন জ্বলে তখন ডিশের খাবার ঠান্ডা হতে দেওয়া উচিত নয়। আমাদের স্বদেশের কেউটে সাপ কেন বিলেতে বেড়াতে এসেছে সেটা জানার জন্যই আমি কালকেই লন্ডনে যাত্রা করব। বিমলেরা যখন সদল বলে লন্ডনে এসে হাজির হলো, তখন দিনের বেলাতেও কুয়াশা আর চারিদিকে অন্ধকার এবং ঝুরঝুর করে ঝরছে বরফের গুঁড়ো। পথে পথে অত্যন্ত ব্যস্তভাবে যেন জনপ্রবাহ ছুটছে। তাদের কিন্তু সেদিকে একটুও দৃষ্টি নেই, যেন তারা কুয়াশা আর তুষারেরই নিজস্ব জীব। শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিনয়বাবু ওভারকোটের পকেটে 2টো হাত ঢুকিয়ে দিয়ে বললেন, বিমল ভাইয়া, বুঝতে পারছো কি, আমাদের ভারতীয় নেটিভ আত্মার ভেতরে এখন খাঁটি বিলেতি জন বুলের আত্মা ধীরে ধীরে ঢুকছে। অনেক ভারতবাসী আজকাল এইটি অনুভব করার পর দেশে গিয়ে নিজেদের আর নেটিভ বলে মনে করে না। কুমারও তার দাঁতের ঠকঠকানি কোনো রকমে বন্ধ করে বলল, আত্মার উপরে যারা বিলিত তুষারপাত সহ্য করে, জম তাদের গ্রহণ করুক। যে দেশে সূর্যের আর চন্দ্রের দয়া এত কম, আমি তাকে ভালো দেশ বলে মনে করি না। বেঁচে থাক ভারতের নীলাকাশ, সোনালি রোদ, রূপলি আর জ্যোৎস্না, মলয় হাওয়া। তাদেরকে ছেড়ে এখানে এসে কে থাকতে চায়? এমনকি বাঘার লেজ পর্যন্তও থেকে থেকে কুকড়ে না পড়ে পারছে না। সেদিন সকালে মিলে হোটেলের ফায়ারপ্লেসের সামনে বসে বিলিতি শীতের প্রথম ধাক্কাটা সামলাবার চেষ্টা করল। পরদিনও সূর্যের কোনো দেখা নেই, উল্টে গোদের ওপর বিস্ফোরার মতো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। তারই ভিতরে বিমল, কুমার ও বিনয়বাবু রেনকোট চড়িয়ে SS বহিমিয়ার লন্ডনের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিনয়বাবু বললেন, স্বদেশ কি মিষ্টি, এমন দেশ ছেড়ে ভারতে যেতেও নাকি সাহেবদের মন কেমন করে। হ্যাঁ, সাহারার অগ্নিকুণ্ডকেও বেদুইনরা স্বর্গ বলেই ভাববে। এমনই সব কথা বলতে বলতে তারা গন্তব্যস্থলে এসে উপস্থিত হলো। সেখান থেকে খবর পাওয়া গেল যে মিস্টার জর্জ ম্যাকলেডিয়ানের ঠিকানা হচ্ছে হোয়াইট হল কোর্ট। তারা একখানা ট্যাক্সি নিল। তারপর চারিদিকে বৃষ্টিস্নাত কুয়াশার প্রাচীর ঠেলে ঠেলে ট্যাক্সি হোয়াইট হল কোর্টের একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিমলেরা গাড়ি থেকে নেমে বাড়ির নম্বর খুঁজতে খুঁজতে এগিয়ে গেল। কয়েক পা অগ্রসর হয়েই দেখা গেল একখানা বাড়ির সামনে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেক লোকের মুখেই ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। পথের মাঝখানে একখানা বড় মোটর গাড়ি, আর তার উপর বসে আছে 2জন কনস্টেবল। ভিড়ের ভেতরেও একজন কনস্টেবল রয়েছে। তারা বেশি কৌতূহলী লোকেদের ঠেলে সরিয়ে দিচ্ছে। জনতার অধিকাংশ লোকই কিছুই জানে না। তাদের জিজ্ঞাসা করেও বিমলরা কিছুই আবিষ্কার করতে পারল না। বিনয়বাবু বললেন, জনতার ধর্ম সব দেশেই সমান, পথের ভিড় দেখলেই ভিড় আরও বাড়িয়েই তোলে। বিমল, কিছু জানতে চাও তো ওই কনস্টেবলের কাছে যাওয়ার চেষ্টা করো। বিমল উত্তেজিত জনতার ভেতরে ধাক্কা খেতে খেতে এগিয়ে গিয়ে অনেক কষ্টে অগ্রসর হলো। বাড়ির নম্বর দেখে বুঝলো তারা সেই নম্বরই খুঁজছে। একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞাসা করলো, মিস্টার জর্জ ম্যাকলিয়ার্ড কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, কিন্তু কাল রাত্রে তার মৃত্যু হয়েছে। বিমল স্তম্ভিত হয়ে গেল। তারপর শুধলো, কি করে তার মৃত্যু হলো? কনস্টেবল তার দিকে সন্দিগ্ধ তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলল, আপনি কি ভারতবাসী? হ্যাঁ। তাহলে শুনুন, আপনাদের দেশের ব্ল্যাক স্নেক এসে মিস্টার ম্যাকলিয়ডকে দংশন করেছে। ভারতবর্ষ তার ব্ল্যাক স্নেককে নিয়ে নরকে গমন করুক। 3 দিন পরের কথা। ঘড়ি থেকে বলা যায় এখন বৈকালে চা পানের সময়। কিন্তু লন্ডনের অন্ধকার মাখা আকাশের দিকে তাকালে মনে হয় এদেশে ঘড়ি যেন তার কর্তব্য পালনই করে না। একখানা নিচু ও বড় চেস্টারফিল্ডের ওপরে বসে বিনয়বাবুর সঙ্গে কুমার চা ও স্যান্ডউইচের সদ্ব্যবহার করছিল। বিনয়বাবু একবার উঠলেন, ফ্রেঞ্চ উইন্ডোর ভিতর দিয়ে বাইরের দিকে উকি মেরে হতাশভাবে বললেন, লন্ডনে এসে পর্যন্ত সূর্যদেবের মুখ দেখলাম না।
বিলেতি চন্দ্রকরণ যে কিরকম তাও জানলাম না, অথচ বিলেতি কবিতায় চন্দ্রসূর্যের গুণগান পড়া যায় কত। কবিরা সব দেশেই মিথ্যেবাদী বটে, বিলেতি কবিরা এ বিষয়ে দস্যুর মতো টেক্কা মেরেছেন। কুমার তৃতীয় স্যান্ডউইচখানা ধ্বংস করে বলল, যে দেশে যার অভাব তারই কদর হয় বেশি। বিনয়বাবু আবার আসন গ্রহণ করলেন। কিন্তু বিমল এখনো ফিরে এলো না। সে কোন সকালে সে বেরিয়েছে, সন্ধে হতে চললো, এখনো তার দেখা নেই। কুমার নিশ্চিন্তভাবে চতুর্থ স্যান্ডউইচে একটা মস্ত বড় কামড় বসালো। বিমল যখন ফেরেনি তখন বেশ বোঝা যাচ্ছে যে তার যাত্রা সফল হয়েছে। আর হবেই বা না কেন, কলকাতার পুলিশ কমিশনারের একটা উচ্চ প্রশংসার পরিচয়পত্র দিয়েছেন। তারপর এখানকার স্কটল্যান্ড ইয়ার্ডের কর্তারা নিশ্চয়ই বিমলকে সব রকম সাহায্য করতে প্রস্তুত হবেন। বলতে বলতে কুমার আবার পঞ্চম স্যান্ডউইচের দিকে হাত বাড়াচ্ছিল, কিন্তু বিনয়বাবু বাধা দিয়ে বললেন, থামো কুমার থামো, তুমি ভুলে যাচ্ছ এখনো ডিনারের সময় হয়নি। অনেকে মনে করে বেশি খাওয়া বাহাদুরি, কিন্তু আমি মনে করি বেশি খাওয়াটা অসভ্যতা। সামনে যতক্ষণ খাবার থাকবে ততক্ষণই মুখ চলবে, এটা হচ্ছে পশুত্বের লক্ষণ। কি আর করবো বিনয়বাবু, বরফ মাখা বিলিত শীত যে আমার জঠরে রাক্ষসে খিদে এনে দিয়েছে। আয় রে বাঘা আয়। পশমি জামা গায়ে বাঘা তখন খাটের তলায় সব থেকে অন্ধকার কোণে কুকড়ে পেছনের পায়ে মুখ গুজে বেশ দিব্যি আরামে ঘুম দিচ্ছিল। হঠাৎ কেন তার ডাক পড়ল সেটা বুঝতে না পেরে বাঘা মুখ তুলে অত্যন্ত নারাজের মতো বিনয়বাবুর দিকে তাকিয়ে দেখল। কুমারী লোভী চোখের সামনে ডিশের ওপর তখনও দুখানা স্যান্ডউইচ অক্ষত অবস্থায় পড়েছিল। সেই দুখানা তাড়াতাড়ি তুলে নিয়ে বিনয়বাবু বললেন, বাঘা আমার হাতে কি দেখছিস? বাঘা কিন্তু দেখতে ভুল করল না। তারপর দুই লাফে বিনয়বাবুর কাছে এসে হাজির হলো এবং সঙ্গে সঙ্গে কুমারের মুখের গ্রাস বাঘার মুখের ভেতর গিয়ে অদৃশ্য হলো। কুমার জুলুজুলু করে খানিকক্ষণ বাঘার দিকে তাকিয়ে থেকে বলল, নিরেট খাবার যখন অদৃশ্য হলো তখন তরল জিনিসই উদরস্থ করা যাক। বলে সে এবার দ্বিতীয়বার চা ঢালতে লাগলো। বিনয়বাবু বললেন, কুমার, আমাদের সঙ্গে সেই দ্বীপে যাওয়ার জন্যে পুরস্কারের লোভ দেখিয়ে রোজ কাগজে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তবু তো বহিমিয়ার কোনো নাবিকে আজ পর্যন্ত দেখা দিল না। তার জন্য দায়ী ওই 3টি লোকের মৃত্যু। বোহেমিয়ার প্রত্যেক নাবিকই যখন ব্ল্যাক স্নেকের ভয়ে আধমরা হয়ে আছে, এমন সময় দরজার পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করলো বিমল। এই যে বিমল, কোথায় ছিলে, কি করছিলে? বিমল তার ওভারকোটটা খুলতে খুলতে বলল, কি করছিলাম? স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ ইন্সপেক্টর ব্রাউনের সঙ্গে শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করছিলাম। তোমার হাসি হাসি মুখ দেখে মনে হচ্ছে তুমি অভিনয়ে সফল হয়েছ। খানিকটা হয়েছে বই কি, সেই অমাবস্যা রাতের ব্যাপারেই তো তুমি জানো। গোয়েন্দাগিরিতেও আমি খুব বেশি কাঁচা নই, কিন্তু আপাতত তুমি হোটেলের চাকরকে ডাকো। ঘটনা প্রবাহে পড়ে সকাল থেকে দাঁতে কিছু কাটবার সময় পাইনি। উদরে দুর্ভিক্ষের ক্ষুধা হৈ হৈ করছে। চা আর গরম টোস্ট আর অমলেট অর্ডার দাও। কুমার ভয়ে ভয়ে বিনয়বাবুর মুখের দিকে তাকিয়ে বলল, কেবলই তোমার জন্য নয় ভাই, না আমাদের জন্য কি ছিটে ফোটা কিছু আসবে? বিনয়বাবু খাপ্পা হয়ে গেলেন। আমাদের মানে? আমি আর কিছু চাই না, আমি তোমাদের মতো রাক্ষস নই। আমি রাক্ষসদের দাবি করি না, তবু আরও কিছু খেতে চাই। খাও খাও, যত বড় খাও। তুমি ব্রহ্মাণ্ডকে কপ করে গিলে ফেললো, আমি আর টু শব্দও করবো না। কুমার হাসতে হাসতে খাবারের অর্ডার দিয়ে এলো। বিমল একখানা ইজি চেয়ারের ওপর শুয়ে পড়ে বলল, বিনয়বাবু, এই ব্ল্যাক স্নেকের ব্যাপারটা বড়ই রহস্যময় হয়ে উঠেছে। গোড়া থেকেই আমরা লক্ষ্য করেছি এই 3টে ঘটনার মধ্যে কতগুলো অসম্ভব বিশেষত্ব আছে। 1, 3 জন মৃত ব্যক্তি এসএস বোহিমিয়ার লোক। 2, যে 3 ব্যক্তি সেই অজানা দ্বীপের পাহাড়ের সবচেয়ে উঁচুতে উঠেছিলেন মারা পড়েছেন কেবল তারাই। 3, ভারতের কেউটে সাপ বিলেতে। 4, ইংল্যান্ডের প্রচণ্ড শীতেও কেউটে সাপের দৌরাত্ম্য। 5, যারা মারা পড়েছেন তাদের প্রত্যেকেরই বাড়ি পরস্পরের কাছ থেকে অনেক মাইল তফাতে আছে, অথচ সবাই মরেছেন কেউটেরই বিষে। সুতরাং এসব কীর্তি একটা সাপের নয়। 6, কেউটে সাপের আবির্ভাব সম্বন্ধেও কোনো সন্দেহ নেই, কারণ মিস্টার চার্লস মরিসের শোয়ার ঘরেও একটা মৃত সাপ পাওয়া গিয়েছে। ঘটনাগুলো এমনই অসম্ভব যে মনে সত্যি সত্যি কুসংস্কারে উদয় হয়। কোনো রহস্যময় হিংস্র অপার্থিব শক্তিকে বিশ্বাস করতে ইচ্ছে হয়। সেই শক্তি যেন অজানা দ্বীপে মানুষের পদক্ষেপ পছন্দ করে না। যারাই সেখানে গিয়েছে সেই প্রতিহিংসা পরায়ণ অদৃশ্য শক্তির অভিশাপ বহন করে ফিরে এসেছে। কিন্তু আমি গোড়া থেকেই কোনো অদৃশ্য শক্তিকে বিশ্বাস করিনি।
তবে কি তুমি এগুলোকে দৈব দুর্ঘটনা বলে মনে করো? দৈব দুর্ঘটনার মধ্যে এমন একটা ধারা থাকে না। এখানে প্রত্যেক ঘটনার মধ্যেই একটা কুচক্রী উদ্দেশ্য কাজ করছে। ঠিক বলেছ। আমিও ওই সূত্র ধরেই সমস্ত খোঁজ খবর নিয়েছি। ডিটেকটিভ ইন্সপেক্টর ব্রাউনের সঙ্গেও আমি আজ 3টে মৃতদেহ পরীক্ষা করেছি। প্রত্যেক মৃত ব্যক্তির বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছি। এমনকি যে ডাক্তার পোস্টমর্টম করেছেন তাদের মতামত নিতেও ভুলিনি। তাহলে তুমি নিশ্চয়ই একটা সিদ্ধান্তে উপস্থিত হয়েছ। হ্যাঁ, এর মধ্যে কোনো অদৃশ্য শক্তির অভিশাপ নেই। এগুলো দৈব দুর্ঘটনাও নয়। তবে শুনুন, তবে একে একে বলি। ডাক্তারি পরীক্ষায় প্রত্যেক মৃত ব্যক্তির দেহে সাপের বিষ পাওয়া গিয়েছে। তাদের দেহে সর্পদংশনের স্পষ্ট চিহ্ন আছে। কিন্তু মিস্টার চার্লস মরিসের বাড়িতে গিয়ে আমি একটা বিচিত্র জিনিস আবিষ্কার করেছি। ওর খাটের তলায় একটা ক্ষতবিক্ষত মৃত কেউটে সাপ পাওয়া গিয়েছিল। ডিটেকটিভ ব্রাউনের মতে মিস্টার মরিস নিজে মরবার আগে সাপটাকে হত্যা করেছিলেন। এই মত অসঙ্গত নয়, কিন্তু আমার প্রশ্নে প্রকাশ পেল ক্ষতবিক্ষত সাপটা খাটের তলায় পড়ে মরেছিল বটে, কিন্তু ঘরের কোথাও এক ফোঁটা রক্তেরও দাগ পাওয়া যায়নি। সাপের দেহের রক্ত কোথায় গেল? ডিটেকটিভ ব্রাউন আমার এই আবিষ্কারে স্তম্ভিত হয়ে গেলেন। তখনই মৃত সাপটাকে পোস্টমর্টমের ঘরে মিস্টার মরিসের লাশের কাছে নিয়ে যাওয়া হলো। লাশের গলায় সাপের দাঁতের দাগ ছিল। মরা সাপের দাঁতের সঙ্গে সেই দাঁত মিলিয়ে দেখা গেল মিস্টার মরিস মোটেই সাপটার কামড়ে মারা পড়েননি, তাকে অন্য কোনো সাপ কামড়েছে। এখন বুঝে দেখুন বিনয়বাবু, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রথমত, মিস্টার মরিসের ঘরে কি তবে একসঙ্গে 2টো কেউটে সাপ ঢুকেছিল? একটা তাকে কামড়ে পালিয়েছে, আর একটাকে তিনি নিজেই হত্যা করেছেন। কিন্তু লন্ডনে একসঙ্গে 2টো কেউটের উদয় একেবারেই আজগুবি ব্যাপার। উপরন্তু মিস্টার মরিস সাপটাকে মারলে ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো রক্ত পাওয়া যেত। দ্বিতীয়ত, সাপটাকে তাহলে নিশ্চয়ই কেউ আগে থেকে বাইরে কোথাও বধ করে ঘটনাস্থলে তার দেহটাকে ফেলে রেখে গিয়েছিল। কিন্তু কেন? পুলিশের মনে ভ্রম উৎপাদনের জন্য? তাহলেই প্রমাণিত হচ্ছে এই 3টে হত্যার মূলে আছে এক বা একাধিক মানুষ। আমার এই অভাবিত আবিষ্কারে স্কটল্যান্ড ইয়ার্ডে মহা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওখানকার প্রধান কর্তা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, ধন্য আপনার সূক্ষ্ম বুদ্ধি। আমাদের শিক্ষিত ডিটেকটিভরা এতদিন গোলকধাঁধায় পথ হাতড়ে বেড়াচ্ছিল, আপনিই তো তাদের পথ বাতলে দিলেন। এখন বেশ বুঝতে পারছি কোনো সুচতুর মানুষই কেউটে সাপের সাহায্যে 3টে হত্যা করেছে। এখন বলুন বিনয়বাবু, আমার অনুসন্ধান সফল হয়েছে কিনা? আমিও বলি ধন্য বিমল। বাঙালির মস্তিষ্ক যে স্কটল্যান্ড ইয়ার্ডকেও মুগ্ধ করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। কল্পনা করতে পারেননি? কেন? সামান্য স্কটল্যান্ড ইয়ার্ড বাঙালি মস্তিষ্ক যে বারবার বিশ্বকে অভিভূত করেছে। সাহিত্যে রবীন্দ্রনাথ, চিত্রে অবনীন্দ্রনাথ, বিজ্ঞানে জগদীশচন্দ্র, ধর্মে বিবেকানন্দ আধুনিক পৃথিবীতে বাঙালির নাম যে সমুজ্জ্বল করে তুলেছেন। এই সেদিনও বাংলার 18 বছরের মেয়ে তরু দত্ত বিলিতি সাহিত্যের চিরস্মরণীয় কিরণ বিতরণ করে গেছেন। আগেকার কথা না হয় নাই বা তুললাম, তবে শ্রীচৈতন্যের মতন ধর্মবীর পৃথিবীর যে কোনো দেশকে অমর করাতে পারেন। এমনকি জগতের সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু বুদ্ধদেবকে নিয়েও আমরা গর্ব করতে পারি, কারণ বুদ্ধদেবেরও জন্ম হয়েছিল বাংলারই সীমান্তে। বিমল, তুমি শান্ত হও, আমি অপরাধ স্বীকার করছি। বিমল খানিকক্ষণ চুপ করে বসে চা পান করতে লাগলো। তারপর বলল, বিনয়বাবু, আমি আর একটা বিষয় আবিষ্কার করেছি। কি? খবরের কাগজের রিপোর্টেই তো দেখেছেন, বহিমিয়ার ক্যাপ্টেন মিস্টার টমাস মর্টন সেই অজানা দ্বীপ ছেড়ে চলে আসতে রাজি ছিলেন না। জাহাজের লোকেরাই তাকে ফিরতে বাধ্য করেছিল। মর্টন সাহেবের পুরাতন ভৃত্যকে প্রশ্ন করে জানতে পেরেছি তিনি নাকি আবার সেই দ্বীপে যাবার বন্দোবস্ত করছিলেন, আর তার সঙ্গে যেতে চেয়েছিলেন মিস্টার চার্লস মরিস আর মিস্টার ম্যাকলিয়ড। কেন? সেইটাই তো হচ্ছে প্রশ্ন। ওদের উদ্দেশ্য ছিল যে কেবল ওই 8 জন নিরুদ্দেশ নাবিকের খোঁজ করা, তা আমার মনে হয় না। আরও দেখা যাচ্ছে কেবল যে 3 জন লোক দ্বীপের সবচেয়ে উঁচু শৈলশিখরে উঠে গিয়েছিলেন, দ্বিতীয়বার তারাই দ্বীপে যাচ্ছেন। এর মানে কি? আরও একটা প্রশ্ন আছে। কেউটের কামড়ে মৃত্যু হয়েছে কেবল ওই 3 জন লোকের, এরই বা অর্থ কী? বিমল প্রমাণিত করেছে যে এইসব হত্যাকাণ্ডের পেছনে মানুষের হাত আছে, কিন্তু সেই মানুষটা কে? বোহেমিয়ার 3 জন কর্মচারী আবার সেই দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিল, তাদের হত্যা করে কারই বা কি স্বার্থ সিদ্ধি হবে? কুমার, তুমি বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছ। আজ হাইড পার্কে বসে পুরো 2 ঘন্টা ধরে আমিও এইসব প্রশ্নের সদুত্তর খোঁজবার চেষ্টা করেছি। গোয়েন্দার কাজ সত্যি তথ্য নিয়ে বটে, কিন্তু সব কাজের মতো গোয়েন্দাগিরির ভেতরেও কল্পনা শক্তির দরকার যথেষ্ট আছে।
ধরো তুমি, আমি আর বিনয়বাবু বোহেমিয়ার ক্যাপ্টেন মর্টন, প্রথম মেট মরিস আর দ্বিতীয় মেট ম্যাকলিওডের স্থান গ্রহণ করলাম। ঝড়ের পরদিন নিরুদ্দেশ নাবিকদের খুঁজতে খুঁজতে আমরা দ্বীপের সবচেয়ে উঁচু শৈলশিখরে উঠেছি। জাহাজের অন্যান্য লোকেরা নিচে অপেক্ষা করছে। আমরা নাবিকদের কোথাও খুঁজে পাইনি। দ্বীপে কাল রাত্রে যারা আলো জ্বেলেছিল তারাও অদৃশ্য। সুতরাং মনে মনে বেশ বুঝতে পারছি এই দ্বীপের মধ্যে কোনো একটা গভীর রহস্য আছে, কারণ পৃথিবী হঠাৎ দ্বিধাবিভক্ত হয়ে এতগুলো লোককে গিলে ফেলেনি। হয়তো এই দ্বীপে বোম্বেটের গোপনীয় রত্ন গুহা আছে। হয়তো আমরা তিনজনেই তার কোনো প্রমাণ দেখতে পেলাম। তখন নিজেদের মধ্যে পরামর্শ করে স্থির করলাম এ কথা জাহাজের আর কারুর কাছে প্রকাশ করা হবে না। পরে কোনো সুযোগে দ্বীপে আবার এসে সমস্ত গুহা লুণ্ঠন করে টাকাকড়ি ভাগ করে নিলেই চলবে। এইভাবে আমরা সেদিনের মতো ফিরে এলাম। কিন্তু জাহাজের কুসংস্কার ভীত নাবিক আর যাত্রীদের বিরুদ্ধে সে যাত্রায় আর কোনো সুযোগ পাওয়া গেল না। তাই বিলেতে এসে আবার নতুন জাহাজ নিয়ে অদৃশ্য নাবিকদের খুঁজতে যাবার অছিলায় আমরা সেই দ্বীপে যাত্রা করার জন্য ব্যবস্থা করতে লাগলাম। ইতিমধ্যে যে উপায়েই হোক এক ব্যক্তি আমাদের গুপ্ত কথা জানতে পারল। খুব সম্ভব এই ব্যক্তিও বোহেমিয়ার জাহাজের কোনো নাবিক বা যাত্রী। হয়তো জাহাজে বসে আমরা কোনো দিন যখন পরামর্শ করছিলাম আড়াল থেকে সে কিছু কিছু শুনে ফেলেছিল। এখন তার প্রধান কাজ কি হবে? তার পথ থেকে জন্মের মতো আমাদের তিনজনকে সরিয়ে দেওয়া, তাই নয় কি? বিমল, তুমি মনে মনে যে কল্পনা করেছ তার ভেতরে সমস্ত প্রশ্নের সদুত্তর পাওয়া যায় বটে, তবুও বলতে হবে যে এ তো কল্পনা। কিন্তু স্বাভাবিক কল্পনা। আসল ব্যাপারের সঙ্গে আমাদের কল্পনা হয়তো হুবহু মিলবে না, কিন্তু আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে নিশ্চয়ই প্রমাণিত করতে পারতাম এই কল্পনার মধ্যে অনেকখানি সত্যও আছে। কিন্তু আমি গোয়েন্দাগিরি করতে বিলেতে আসিনি। এসব ব্যাপার নিয়ে আমি মাথা ঘামাতেও চাই না। হ্যাঁ, ভালো কথা, আজকেও দ্বীপে যাবার জন্য বোহেমিয়ার কোনো নাবিক আমাদের বিজ্ঞাপনের আহ্বানে উত্তর দেয়নি। কুমার মাথা নেড়ে জানালো যে না। বিনয়বাবু বললেন, বিমল, তাহলে তোমার মতে বোহেমিয়ার কোনো লোকই এইসব হত্যাকাণ্ডের জন্য দায়ী? হতেও পারে, আবার নাও হতে পারে, সবই আমার অনুমান। তবে এই অনুমান যদি সত্যি হয় তবে এটাও ঠিক জানবেন যে সে বিজ্ঞাপনের উত্তর না দিয়ে পারবে না। কেন? তার পথ থেকে সব কাটা সরে গেছে। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখন সেই দ্বীপে যাওয়া, কিন্তু সেই দ্বীপে জাহাজ লাগে না। সুতরাং আমাদের জাহাজ যাচ্ছে শুনলে সে কখনোই এমন সুযোগ হাতছাড়া করবে না। এমন সময় রামহরি ঘরে ঢুকল। বলল যে তাদের সঙ্গে একজন সাহেব দেখা করতে চায়। সাহেব বটে, কিন্তু তার গায়ের রং খুব ফর্সা নয়। বিমল তাকে নিয়ে আসার আজ্ঞা দিল। একটু পরেই যে লোকটা ঘরের ভেতরে এসে দাঁড়ালো সত্যিই তার গায়ের রং শ্যামল। লোকটি মাথায়ও লম্বা নয়, কিন্তু চওড়ায় তার দেহ অসাধারণ। এত চওড়া লোক অসম্ভব বললেও চলে। দেখলেই বোঝা যায় যে তার গায়ে অসুরের মতো শক্তি আছে। লোকটির মাথায় একগাছাও চুল নেই। ছোট ছোট তীক্ষ্ণ চোখ, থ্যাবড়া নাক আর ঠোঁটের উপরে একজোড়া প্রকাণ্ড গোঁফ। ঘরে ঢুকেই সে বলল, কাগজে একটা বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি। বিমল আগ্রহ ভরে জিজ্ঞাসা করল, আপনি কি সেই অজানা দ্বীপে যেতে চান? হ্যাঁ। আপনার নাম? বার্তোলোমিও গোমেজ। আমি এসএস বোহেমিয়ার কোয়ার্টার মাস্টারের কাজ করতাম। বিমল, কুমার ও বিনয়বাবুর দৃষ্টি যেন চমকে উঠল। বোহেমিয়া জাহাজের কোয়ার্টার মাস্টার হলো বার্তোলোমিও গোমেজ। বিমলদের সঙ্গে সেই অজানা দ্বীপে যেতে চায়। আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এই রকম একটা লোকের জন্যই বিমলেরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে, প্রচুর পুরস্কারের লোভ দেখিয়েছে, এবং এই রকম একটি লোক না পেলে তাদের পক্ষে যথেষ্ট অসুবিধা হতো। কিন্তু বিমল যে সময় বলেছিল যে বোহেমিয়ার 3টি লোকের মৃত্যুর জন্য ওই জাহাজের কোনো লোক দায়ী এবং হত্যাকারী তাদের বিজ্ঞাপনের উত্তর না দিয়ে পারবে না, ঠিক সেই সময় গোমেজের অভাবিত আবির্ভাবে তাদের পক্ষে না চমকে থাকাটা প্রায় অসম্ভব। সে চমকানি গোমেজেরও চোখে পড়ল। সে দুই ভুরুকুচকে সকলের মুখের দিকে বিরক্ত দৃষ্টিপাত করল। বিমল তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। হ্যাঁ মিস্টার গোমেজ, আমরা একটু বিস্মিত হয়েছি বটে। আপনার নামটি হচ্ছে পর্তুগিজ, কিন্তু আপনার গায়ের রং আমাদের চেয়ে ফর্সা নয়, এটা আমরা আশা করিনি। তখন গোমেজের বাঁকা ভুরু আবার সোজা হলো। সে হো হো করে হেসে উঠল। ও, এই জন্যে? কিন্তু আমারও জন্ম তো ভারতবর্ষেই। আমি আগে গোয়ায় বাস করতুম। বটে? তাহলে আপনি তো আমাদের ঘরের লোক। আরে এ কথা কি আমরা জানি? বসুন মিস্টার গোমেজ, বসুন। এক পেয়ালা চা খাবেন কি?
না ধন্যবাদ, আমার হাতে আজ বেশি সময় নেই। আমি একেবারেই কাজের কথা পারতে চাই। আপনার আটলান্টিক মহাসাগরে সে নির্জন দ্বীপে যেতে চান কেন? কোথাও কোনো বিচিত্র রহস্যের সন্ধান পেলে আমরা সেখানে না গিয়ে পারি না। এটা আমাদের অনেক দিনের বদভ্যাস। এই বদভ্যাসের জন্য একবার আমরা মঙ্গল গ্রহেও না গিয়ে পারিনি। কি বললেন? কোথায়? মার্সে। মার্সে? আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন নাকি? মোটেই নয়। 1914 খ্রিস্টাব্দে আমরা সত্যি সত্যিই মঙ্গল গ্রহে গিয়েছিলাম। সে কাহিনী পৃথিবীর সব দেশের খবরের কাগজেই বেরিয়েছিল। আপনি কি পড়েননি? না, আমরা নাবিক মানুষ, জলের জগতে আমাদের দিন কেটে যায়, খবরের কাগজের ধার ধারি না। বিশেষ 1914 হচ্ছে মহাযুদ্ধের বৎসর। তখন যুদ্ধের হইচই নেই, আমরা ব্যতিব্যস্ত হয়েছিলাম। আচ্ছা, আমাদের কাছে পুরনো খবরের কাগজগুলো এখনও আছে, আপনাকে পড়তে দেবক্ষণ। দেখছি আপনারা হচ্ছেন আশ্চর্য, অসাধারণ মানুষ। তাহলে আপনাদের বিশ্বাস ওই অজানা দ্বীপে কোনো বিচিত্র রহস্যের সন্ধান পাওয়া যাবে? মিস্টার গোমেজ, আপনিও কি বিশ্বাস করেন না যে সেই দ্বীপে অদ্ভুত কোনো রহস্য আছে? অদ্ভুত বলতে আপনারা কি বোঝেন বলতে পারি না। রহস্য মাত্রই অদ্ভুত নয়। আটলান্টিকের মাঝখানে হঠাৎ ওই দ্বীপের আবির্ভাব কি অদ্ভুত নয়? মোটেই নয়। আটলান্টিকের মাঝখানে এর আগেও ওই রকম জলমগ্ন দ্বীপ হঠাৎ আত্মপ্রকাশ করেছে। আটলান্টিক ঠান্ডা শান্ত সমুদ্র নয়। যারা খবর রাখেন তারা জানেন আটলান্টিকের পেটের ভেতরে এত উলটপালট হচ্ছে যে যখন তখন সে ছোট ছোট অজানা দ্বীপের জন্ম দিতে পারে। কিন্তু সেই জনহীন দ্বীপে রাত্রে আলো নিয়ে কারা চলাফেরা করছিল? আমার বিশ্বাস চোখের ভ্রমেই আমরা আলো দেখেছিলাম। আপনাদের 8 জন নাবিক সেই দ্বীপ থেকে কোথায় অদৃশ্য হলো? কে বলতে পারে যে তারা কোনো গুপ্ত গহ্বরে পড়ে যায়নি? সেই দ্বীপে আপনারা অনেক বড় কোনো পাথরের মূর্তি দেখেননি? দেখেছি। দ্বীপের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেবল সেই মূর্তিগুলোই। তাছাড়া সেখানে দেখবার মতো আর কিছুই নেই। এমনকি 1 ফোঁটাও জল নেই। সেখানে 2-4 দিনের বেশি বাস করা সম্ভব নয়। মিস্টার গোমেজ, তাহলে আপনি কি আমাদের সেখানে যেতে মানা করছেন? না না, যেতে আমি কাউকে মানা করছি না। তবে আমার কথা হচ্ছে দ্বীপে গিয়ে আপনারা কোনো অদ্ভুত রহস্য দেখবার আশা করবেন না। মিস্টার গোমেজ, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি। আপনি বলছেন দ্বীপে কোনো রহস্য নেই, তবে মর্টন, মরিস আর ম্যাকলিয়ড সাহেব আবার সেই দ্বীপে যাবার ব্যবস্থা করছিলেন কেন? তাই নাকি? কেমন করে জানলেন আপনি? যেমন করেই হোক আমি জেনেছি। কিন্তু আমি জানি না। হয়তো তারা সেই নিরুদ্দেশ নাবিকদের খোঁজেই আবার সেখানে যাচ্ছিলেন। হতেই পারে মিস্টার গোমেজ। হয়তো এটাও আপনার জানা নেই যে পাছে তারা আবার সেই দ্বীপে যান আর সেই ভয়ে কেউ তাদের খুন করেছে। সবাই তো জানে তাদের মৃত্যু হয়েছে ব্ল্যাক স্নেকের কামড়ে। হ্যাঁ, ভারতীয় ব্ল্যাক স্নেক। কিন্তু মিস্টার গোমেজ, লন্ডনে হঠাৎ এত বেশি ব্ল্যাক স্নেক কেমন করে এলো? যদি ধরা যায় আপনার মতো কোনো ভারতবাসী বিলাতে শখ করে ব্ল্যাক স্নেক নিয়ে এসেছে, তাহলে বরং... মশাই, আমি সাপুরো নই। আমি সঙ্গে করে আনবো ভারতের সর্বনাশের ব্ল্যাক স্নেক। না না মিস্টার গোমেজ, আমি আপনাকে কথার কথা বলছিলাম মাত্র। আপনার উপরে কোনো রকম অভদ্র ইঙ্গিত করা আমার উদ্দেশ্য নয়। দেখুন, পুলিশ কীরকম গাধা জানেন তো। অনুগ্রহ করে এরকম কথা আর মুখেও আনবেন না। পুলিশ যদি একবার এই কথা শোনে তাহলে অকারণেই আমার প্রাণান্ত পরিচ্ছেদ করে ছাড়বে। ও প্রসঙ্গ ছেড়ে দিয়ে এখন কাজের কথা বলুন। আপনারা কবে সেই দ্বীপে যাত্রা করবেন? আমরা তো প্রস্তুত। এতদিন কেবল বহিমিয়ার কোনো প্রত্যক্ষদর্শী নাবিকের জন্যই অপেক্ষা করে বসেছিলাম। এখন আপনাকে যখন পেয়ে গেছি তখন যে কোনো দিনই যেতে পারি। আমার কাছ থেকে আপনারা কি সাহায্যের প্রত্যাশা করেন? প্রথমত, আপনি দ্বীপের সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করবেন। খবরের কাগজে নিশ্চয়ই সব কথা প্রকাশ পায়নি। দ্বিতীয়ত, আমাদের জাহাজের পথপ্রদর্শক হবেন আপনি। তৃতীয়ত, গ্যালোবারে দ্বীপের যে যে জায়গায় গিয়ে আপনারা নাবিকদের খোঁজ করেছিলেন, আপনাকে সেসব জায়গা আবার আমাদের দেখাতে হবে। বিশেষ করে দেখতে চাই আমি সেই দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের শিকড়টা। কিন্তু সেখানটা তো আমি নিজেই দেখিনি। সেখানে উঠেছিলেন খালি মিস্টার মর্টন, মিস্টার মরিস আর মিস্টার ম্যাকলয়েড। আর সেই জন্যই হতভাগ্যদের পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এ কথা পুলিশ জানে না, কিন্তু তাদের হত্যাকারী জানে, আর আমিও জানি। গোমেজ অবাক বিস্ময়ে বিমলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আপনার প্রত্যেক কথাই সেই দ্বীপের চেয়েও রহস্যময়। দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের শিখরে গিয়ে উঠলেই সকল রহস্যের কিনারা হবে। যদিও আমি সেখানে উঠিনি, তবু আমার দৃঢ় বিশ্বাস সেখানে উঠে আপনি পাথর ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। হতচ্ছাড়া সেই পাহাড় দ্বীপ। একটা জিপ, একটা গাছ,
একগাছা ঘাস পর্যন্ত সেখানে নেই। সমুদ্রের নীল গায়ে হঠাৎ যেন একটা কালো ফোড়ার মতো সে গজিয়ে উঠেছে। হ্যাঁ, আর একটা অনুমান মন থেকে মোজবার চেষ্টা করুন। আমার সঙ্গীদের মৃত্যুর সঙ্গে সেই দ্বীপের বা কোনো মানুষ হত্যাকারীর কিছুমাত্র সম্পর্ক নেই। তারা মারা পড়েছেন দৈবগতিকে, ব্ল্যাক স্নেকের দংশনে। ও কথাই আপনি বিশ্বাস করুন, আমার বিশ্বাস অন্যরকম। এমন সময় ল্যাজ দুলিয়ে বাঘার প্রবেশ। গম্ভীরভাবে এগিয়ে এসে সে গোমেজের পদযুগল বারবার শুকে কি যে পরীক্ষা করলো সেটা কেবল সেই জানে। গোমেজ বলল, ভারতের ব্ল্যাক স্নেক বিলেতে এসেছে বলে সবাই অবাক হচ্ছে, কিন্তু ভারতের দেশি কুকুরের বিলের দর্শনটাও কম আশ্চর্য নয়। আচ্ছা, তাহলে উঠতে হয়। আপনাদের সঙ্গে আমার যাওয়ার কথাটা পাকা হয়ে রইল তো? নিশ্চয়ই। কাল সকালে অনুগ্রহ করে এসে নিয়োগপত্র নিয়ে যাবেন। আজ আমি বড় শ্রান্ত। উত্তম, নমস্কার। নমস্কার। গোমেজ প্রস্থান করল। বিমল একখানে ইজি চেয়ারে লম্বা হয়ে শুয়ে দুই চোখ মুতল। কুমার বলল, কি হে, তুমি ঘুমোবে নাকি? না, এখন আমি একটু ভাবব। কি ভাববে? অতঃপর আমার কি করা উচিত। আগে এই হত্যা রহস্যের কিনারা করব, না আগে দ্বীপের দিকে যাত্রা করব? রহস্যের কিনারা করার জন্য রয়েছে বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডের শত শত ধূর্ত লোক। তা নিয়ে তুমি আর আমি ভেবে মরব কেন? ভেবে মরব কেন? তুমি কি এখনো বুঝতে পারোনি যে হত্যা রহস্য আর দ্বীপ রহস্য এ দুটোই হচ্ছে একখানা ঢালের এপিঠ আর ওপিঠ। কুমার একখানা চেয়ার টেনে টেবিলের কাছে বসতে গেল। হঠাৎ বিমল চোখ খুলে ব্যস্ত হয়ে বলল, দূরে থাকো, আজ তোমরা কেউ এদিকে এসো না। কুমার যেন হতভম্ব হয়ে গেল। এদিকে আসবো না কেন? কথায় কথায় জবাবদিহি করতে আমি বাধ্য নই। তারপর আরও শোনো, বাঘা আজ রাত্রে আমাদের সঙ্গে এ ঘরেই থাকবে। আজ যা শীত পড়েছে, বাইরে থাকলে ওর কষ্ট হবে। লন্ডনের শীতার্ধ রাত্রি। পথে জনপ্রাণীর শব্দ পর্যন্ত নেই। বাতাসও যেন তার শ্বাস রুদ্ধ করে আড়ষ্ট হয়ে আছে। রাস্তার আলোগুলোর চোখ যেন ক্রমেই ঝিমিয়ে আসছে। দপ করে নিভে যেতে পারলেই যেন তারা বাঁচে। গভীর স্তব্ধতার অন্তরাত্মার মধ্যে দিয়ে যেন ঘামেরে বিগ ব্যান ঘড়িটা তার প্রচণ্ড কণ্ঠে 3 বার চিৎকার করে উঠল। হোটেলে বিমলদের ঘরে এখন প্রধান অতিথি হয়ে রয়েছে নিরন্ধ্র অন্ধকার। কয়েকটি নিশ্চিন্ত নিদ্রিত প্রাণীর ঘন ঘন শ্বাস প্রশ্বাস ছাড়া সেখানে আর জীবনের কোনো লক্ষণই নেই। জীবনের সাড়া দেওয়ার চেষ্টা করেছে কেবল একটি মাত্র জড় পদার্থ। আচম্বিতে আরও একটা শব্দ শোনা গেল। খুব আস্তে আস্তে যেন কোনো জানালার একটা সাঁড়শি খুলে যাচ্ছে। জানালার কাছে অন্ধকারের ভেতরে একটা যেন তরঙ্গের সৃষ্টি হয়েছে। কেমন যেন একটা খুটখুট করে শব্দ হচ্ছে। সে শব্দ এতই মৃদু যে কোনো ঘুমন্ত মানুষেরই কান সেটা শুনতে পেল না, কিন্তু শুনতে পেল বাঘার কান। হঠাৎ সে গড়গড় করে গর্জে উঠল। ডান হাতে রিভলভার তুলে বিমল দেখল জানালার কাছে সাঁড়শির ওপরে হাত রেখে দাঁড়িয়ে আছে একটা স্তম্ভিত ও আড়ষ্ট মূর্তি। প্রকাণ্ড ওভারকোটে তার সর্বাঙ্গ ঢাকা এবং তার মুখখানাও অদৃশ্য এক কালো মুখোশের আড়ালে। আকস্মিক বৈদ্যুতিক আলোকের তীব্র প্রবাহে অন্ধ হয়ে মূর্তিটা যেন সেখানেই দাঁড়িয়ে রইল ক্ষণিকের জন্য। পর মুহূর্তেই জানলা থেকে লাফ মেরে সে বাইরে অদৃশ্য হয়ে গেল। বিমল তাড়াতাড়ি জানলার ধারে গিয়ে দাঁড়ালো, কিন্তু অনেক চেষ্টা করেও তার তীক্ষ্ণ চোখ বাইরের শীতার্থ অন্ধকার ভেদ করে কিছুই দেখতে পেল না। ততক্ষণে বাঘার ঘন ঘন উচ্চ চিৎকারে সকলের ঘুম ভেঙে গেছে। কুমার বিছানা থেকে লাফিয়ে উঠে বলল, ব্যাপার কি বিমল? এমন কিছু নয়, সেই ব্ল্যাক স্নেকের সাপুড়ে আজ আমাদের সঙ্গে গোপনে আলাপ করতে এসেছিল। বলো কি? কি করে জানলে তুমি? সে যে আসবে তা আমি জানতাম। দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের শিখরে যে একটা বড় গুপ্ত রহস্য আছে এটা আমরা টের পেয়েছি। কাজেই ব্ল্যাক স্নেকের অধিকারী যে এখন আমাদের জীবন প্রদীপের শিখা নিভিয়ে দেবার চেষ্টা করবে, এটা কিছু আশ্চর্যের কথা নয়। তাকে অভ্যর্থনা করবার জন্য আমি প্রস্তুত হয়েছিলাম। দুঃখের বিষয় এই যে আজ তাকে ধরতে পারলাম না। বিনয়বাবু বললেন, কিন্তু তার চেহারা দেখেছ? দেখেছি বটে, তবে তাকে আবার দেখলে চিনতে পারবো না, কারণ সে ঘুমটা দিয়ে এসেছিল। ঘুমটা দিয়ে? অর্থাৎ মুখোশ পরে। কিন্তু সে যে একটা চিহ্ন পেছনে ফেলে রেখে গিয়েছে। কি চিহ্ন? জানালার সাঁড়শি টেনে বিমল পরীক্ষা করতে লাগলো। সাঁড়শির এইখানে সে হাত রেখেছিল। কাচের ওপরে তার ডান হাতের আঙুলের ছাপ আছে। জানেন তো বিনয়বাবু, কোনো দুজন লোকের আঙুলের ছাপ একই রকম হয় না। জানি,
পুলিশও তাই সমস্ত অপরাধীর আঙুলের ছাপ জমা করে রাখে। কুমার, খানিকটা গ্রে পাউডার আর আঙুলের ছাপ তোলবার অনন্য সরঞ্জামগুলো নিয়ে এসো তো। আসামি যখন পলাতক, তখন আঙুলের ছাপ নিয়ে কি লাভ হবে আমাদের? অন্তত এই ছাপটা স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠিয়ে দিলে জানা যাবে ব্ল্যাক স্নেকের অধিকারী পুরাতন পাপী কিনা। অর্থাৎ পুলিশের কাছে তার আঙুলের আরেকটা ছাপ পাওয়া গেলে তাকে খুব সহজেই ধরে ফেলা যাবে। কিন্তু আজ এখানে যে এসেছিল সে যদি অন্য লোক হয়, হয়তো ব্ল্যাক স্নেকের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সে একজন সাধারণ চোর মাত্র। তোমারই অনুমানও সত্য হতে পারে, তবু দেখাই যাক না। জিনিসগুলো এনে দিয়ে আপাতত তোমরা আবার লেপ মুড়ি দিতে পারো। পরদিন সকালে বিনয়বাবুকে নিয়ে কুমার ও কমল বেড়াতে বেরোলো। বিমল কিন্তু তাদের সঙ্গে গেল না। সে তখন সেই আঙুলের ছাপের ফটোগ্রাফ নিয়ে ব্যস্ত আছে। ঘণ্টাখানেক পরে তারা হোটেলে আবার ফিরে এসে দেখল ঘরের মাঝখানে বড় টেবিলটার ধারে বিমল চুপ করে কি যেন বসে ভাবছে। কুমার বলল, কি হে, আঙুলের ছাপের ফটো তোলা শেষ হলো? এখানে সেই ছবিখানা একবার মিলিয়ে দেখো দেখি। কুমার এগিয়ে এসে দেখল টেবিলের ওপরে পাশাপাশি দুটো ফটো পড়ে রয়েছে। খানিকক্ষণ মন দিয়ে এসে পরীক্ষা করল। এ তো দেখছি একই আঙুলের দুখানা ছবি। একখানা ছবি না হয় তুমি তুলেছ, আর একখানা পেলে কোত্থেকে? স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আনলে নাকি? না, দুখানা ছবিই আমার তোলা। এখন বলো দেখি, এই দুটো ছাপের রেখা অবিকল মিলে যাচ্ছে কিনা? হ্যাঁ, অবিকল মিলে যাচ্ছে বটে। কুমার, কাল সকালেই খবরের কাগজে দেখবে ব্ল্যাক স্নেকের অধিকারী গ্রেপ্তার হয়েছে। সে কি? তোমার এতটা নিশ্চিন্ত হওয়ার কারণ কি? আঙুলের ছাপ না হয় পেয়েছ, কিন্তু তাতে তো আর কারোর নাম লেখা নেই। বিমল হঠাৎ কান পেতে কি যেন শুনল, তারপর চেয়ারে সিধে হয়ে বসে বলল, কি বলো? গোমেজ ঘরের ভেতরে আসতে বিমল উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, গুড মর্নিং মিস্টার গোমেজ, গুড মর্নিং। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার পরম সৌভাগ্য। কিন্তু শুনলাম কাল নাকি আপনাদের ঘরে চোর ঢুকেছিল। এখনই এই খবরটা আপনাকে কে দিল? আপনাদের বৃত্ত। ও, রামহরি। হ্যাঁ, কাল রাতে একটা লোক এই ঘরে ঢোকবার চেষ্টা করেছিল, কিন্তু আমি জেগে আছি দেখে পালিয়ে গেছে। বাস্তবিক আজকাল লন্ডন শহর বড়ই বিপজ্জনক হয়ে উঠেছে। সবাই বলে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ বাহিনীর মতো কর্মী দল পৃথিবীতে আর দ্বিতীয় নেই, কিন্তু আমি এ কথায় বিশ্বাস করি না। শহরের এত বড় রাস্তার উপরে আপনাদের বিখ্যাত হোটেল, অথচ বিলেতি পুলিশ সেখানেও চোরের আনাগোনা বন্ধ করতে পারে না। মিস্টার গোমেজ, আমিও আপনার মতে সাই দিই। দেখুন না, ব্ল্যাক স্নেকের এই অদ্ভুত রহস্যের কোনো কিনারাই এখনো হলো না। কিন্তু ও জন্যে স্কটল্যান্ড ইয়ার্ডকে বেশি দোষ দিই না। ও রহস্যের কিনারা হওয়া অসম্ভব। কেন? জানেন তো, সমুদ্রে আমাদের মতন যারা নাবিকের কাজ করেন তাদের এমন সব সংস্কার থাকে সাধারণের মতে যা কুসংস্কার। আমার দৃঢ় বিশ্বাস ব্ল্যাক স্নেক রহস্যের মধ্যে কোনো অলৌকিক শক্তি কাজ করছে। অলৌকিক শক্তির সামনে পুলিশ কি করবে? কিন্তু এই ব্ল্যাক স্নেকের রহস্যের সঙ্গে যে শক্তির সম্পর্ক আছে তাকে আমি অনায়াসেই দমন করে দিতে পারি। পারেন? কি করে? আমার এই একটি মাত্র ঘুষির জোরে। বলেই বিমল আচম্বিতে গোমেজের মুখের মধ্যে মারল প্রকাণ্ড এক ঘুষি। তখন সে দরাম করে মাটির ওপরে পড়ে গেল। পরমুহূর্তে সে গোমেজের দেহের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। কুমার, কমল, শিগগির খানিকটা দড়ি আনো। বিনয়বাবু যেন হাহা করে উঠলেন। বিমল, তুমি কি হঠাৎ পাগল হয়ে গেলে? মিস্টার গোমেজকে খামোখা ঘুষি মারলে কেন? আরে মশাই, আগে দড়ি এনে গোমেজ বাবাজিকে আচ্ছা করে বেঁধে ফেলুন, তারপর অন্য কথা। কুমার ও কমল যখন দড়ি এনে গোমেজের হাত পা বাঁধতে নিযুক্ত হলো, বিনয়বাবু তখন বারবার মাথা নেড়ে বলতে লাগলেন, এ বড়ই অন্যায়, এ বড়ই অন্যায়। বিমল গোমেজকে ছেড়ে উঠে দাঁড়ালো। কুমার হতভম্বের মতো বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাত্রেই গোমেজই মুখোশ পরে আমাদের ঘরে ঢুকবার চেষ্টা করেছিল। ততক্ষণে গোমেজের আচ্ছন্ন ভাবটা কেটে গিয়েছে। সে একবার ওঠার জন্য ব্যর্থ চেষ্টা করে দাঁতমুখ খিচিয়ে বলল, মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? বাপু গোমেজ, মনে আছে কাল যখন আমি বলেছিলাম হয়তো তুমি ভারতীয় স্নেককে বিলাতে নিয়ে এসছো, তুমি মহা খাপ্পা হয়ে কাঁচ ঢাকা টেবিলের উপরে চর বসিয়ে দিয়েছিলে। কাঁচের আর পালিশ করা জিনিসের উপর চর মারলে আঙুলের ছাপ পড়ে থাকে, জানোই তো। আমি গোড়া থেকেই সন্দেহ করেছিলাম লন্ডনে যে ব্যক্তি খুশি মতো ব্ল্যাক স্নেক খেলিয়ে বেড়াচ্ছে সে আমাদের বিজ্ঞাপনের উত্তর না দিয়ে থাকতে পারবে না। এই সন্দেহের কারণ উপস্থিত বন্ধুদের কাছে আগেই বলেছি। বিজ্ঞাপনের ফলে দেখা দিয়েছ তুমি, তাই তোমাকেও আমি সন্দেহ করেছি। কাজেই টেবিলের কাঁচের ওপর থেকে তোমার আঙুলের ছাপের ফটো আমি তুলে রেখেছি। এই দেখো,
তোমার সেই আঙুলের ছাপের ফটো। তারপর কাল গভীর রাত্রে এই ঘরে ঢুকতে এসে তুমি আবার বোকার মতো জানলার সার্সিতে হাত রেখেছিলে, আর তোমার মরণ হয়েছে সেইখানেই। কারণ সার্সির ওপরেও যে আঙুলের ছাপ পেয়েছি সেই ফটোর সঙ্গে আগেকার ফটো মিলিয়েই আমি তোমাকে আবিষ্কার করেছি। বুঝলে বোকারাম? এখনও নিজের দোষ স্বীকার করো। বিনয়বাবু প্রশংসা করলেন। বিমল, তোমার সূক্ষ্ম বুদ্ধি দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কুমার বলল, গোয়েন্দাগিরিতে যে বিমলের মাথা এতটা খেলে তা তো আমি আগে কখনো জানতাম না। এতক্ষণ গোমেজ নিজেকে সামলে নিয়েছে। শুকনো হাসি হেসে মনের ভাব লুকিয়ে সে সংযত স্বরে বলল, তোমাদের ওসব তুচ্ছ প্রমাণের সপক্ষে বা বিপক্ষে আমি এখন কোনো কথা বলতে চাই না, কিন্তু দেখছি তোমাদের মতে আমিই হচ্ছি ব্ল্যাক স্নেকের মালিক, অর্থাৎ আমিই তিনটে মানুষকে খুন করেছি। হ্যাঁ, আমার তো তাই বিশ্বাস। অন্তত ওই 3টে খুনের সঙ্গে তোমার সম্পর্ক আছে। প্রমাণ? বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি, এই প্রমাণ দেখে তো বিচারক আমার ফাঁসির হুকুম দেবেন না। আদালতে এটা প্রমাণ বলেই গ্রাহ্য হবে না। ওহো গোমেজ, তুমি এখনো ল্যাজে খেলছো? তুমি জেনে নিতে চাও তোমার বিরুদ্ধে আমরা কি কি প্রমাণ সংগ্রহ করেছি? আচ্ছা, সেসব কথা যথাসময়ে জানতে পারবে। এখন প্রথমে তোমাকে পুলিশের হাতে সমর্পণ করব, তারপর তোমার বাসা খানা তল্লাশের ব্যবস্থা করব। কেন? সেখানে আরও কতকগুলো ব্ল্যাক স্নেক আছে তা দেখবার জন্যে। ওহে অতি বুদ্ধিমান বাঙালি বাবু, আমার বাসা থেকে তুমি যদি 8খানা ব্ল্যাক স্নেকও খুঁজে বার করতে পারো তাহলে আমি 1000 টাকা বাজি হারবো। কিন্তু তার আগে আমি তোমার জামার পকেটগুলো হাতড়ে দেখতে চাই। কেন, তুমি কি মনে করো আমার জামার পকেটগুলো হচ্ছে ব্ল্যাক স্নেকের বাসা? বিমল কোনো জবাব না দিয়ে গোমেজের দেহের ওপর হেট হলো। হঠাৎ গোমেজ দুপা দিয়ে বিমলের বুকের ওপর একটা লাথি বসিয়ে দিল। বিমলের জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে একেবারে 5 হাত দূরে গিয়ে ভূতলশায়ী হলো। তারপরে সকলে সবিস্ময়ে দেখল যে গোমেজের পায়ের বাঁধন খুলে গেল এবং হাত বাঁধা অবস্থাতেই সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটল। কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে ছিল বাঘা। হঠাৎ সে গোমেজের কণ্ঠদেশ লক্ষ্য করে মারল এক লাফ। গোমেজ হঠাৎ করে বাঁ দিকে সরে গেল। বাঘার লক্ষ্য ব্যর্থ হলো বটে, কিন্তু বাঘা মাটিতে পড়েই দ্রুতগতিতে তার পা কামড়ে ধরল। বিমল উঠে দাঁড়িয়ে সহাস্যে বলল, সাব্বাস গোমেজ, ঘরে আমরা এতগুলো পুরুষ মানুষ রয়েছি আর তোমার হাত পা বাঁধা, তবুও তুমি আমাকে কুপকাত করতে পেরেছ। তোকেও বাহাদুরি দি বাঘা। তুই না থাকলে এতক্ষণে আমাদের মণিহারা ফণির মতো ছুটোছুটি করে বেড়াতে হতো। বাঁধো কুমার, গোমেজকে এবার আষ্টে পিষ্টে বেঁধে ফেলো। থাকতো যদি হাত দুটো খোলা। কিন্তু সে দুঃখ করে আর কোনোই লাভ নেই। এখন আর বেশি ছটফট করো না। পকেটগুলো দেখাতে তোমার তো আপত্তি কেন? এটা তো দেখছি রিভলভার। তুমি তাহলে সর্বদা রিভলভার নিয়ে বেড়াও? আইনে এটা যে সাধুতার লক্ষণ নয় তা জানো তো। এটা বোধহয় ডায়েরি। পাতায় পাতায় অনেক কথাই লেখা রয়েছে, হয়তো পরে আমাদের কাজে লাগতে পারে। কুমার, ডায়েরিখানা আপাতত আমার জিম্মাতেই থাক। এটা কি? কার্ডবোর্ডের একটা বাক্স, কিন্তু বাক্সটা এত ভারী কেন? গোমেজের মুখ সাদা হয়ে গেছে। ভয়ে কি যাতনায় বোঝা গেল না। সে ক্ষীণস্বরে বলল, ও কিছু নয়, ওতে একটা খেলনা ছাড়া আর কিছু নেই। খেলনা? শয়তানের খেলনা হচ্ছে মানুষের প্রাণ, বিড়ালের খেলনা হচ্ছে ইঁদুর। তোমারও খেলনা আছে শুনে ভয় হচ্ছে। দেখা যাক এ আবার কীরকম খেলনা। বিমল খুব সাবধানে একটু একটু করে বাক্সটার ডালা খুলল, কিন্তু তার ভেতর থেকে ভয়াবহ কিছুই বেরোলো না। খানিকটা তুলোর মাঝখানে রয়েছে একটা রূপোর জিনিস। সেটাকে বার করে তুলে ধরল। আমার কথা বিশ্বাস হলো না? এখন দেখছো তো ওটা একটা খেলনা। আমরা এক বন্ধুর মেয়েকে উপহার দেব বলে কিনেছি। কুমারও জিনিসটার দিকে ভালো করে তাকালো। রূপো দিয়ে গড়া একটা সাপের মুখ। কুমার, গোমেজের এই অদ্ভুত খেলনা দেখে সত্যিই আমার ভয় হচ্ছে। এটা জ্যান্ত নয়, মরা সাপও নয়, কিন্তু এমন জিনিস গোমেজের পকেটে কেন? এটা কোনো অমঙ্গলের নিদর্শন। অনেক ভারতবাসীর মতো গোমেজও কি সাপ পুজো করে? না, হিন্দুদের মতো আমি সাপ পুজো করি না। এটা হচ্ছে খেলনা, আর আমি হচ্ছে খ্রিস্টান। বিমল জানালার কাছে গিয়ে অনেকক্ষণ ধরে সেই রূপোর সাপের মুখটা ভালো করে ওলটপালট করে পরীক্ষা করল। এরকম অদ্ভুত জিনিস সে আগে কখনো দেখেনি। যে গড়েছে সে অসাধারণ কারিগর। মুখটা অবিকল একটা কেউটে সাপের মতো দেখতে। পরীক্ষা শেষে বিমল ফিরে ডাকল, বিনয়বাবু, আপনারা এদিকে আসুন। সকলেই গেলে পরে বিমল বলল, এটা কেবল সাপের মুখ নয়, এটা একটা যন্ত্রও বটে। যন্ত্র? এই দেখুন, কল টিপলে সাপের মুখটা হা করে।
বিমল কল টিপল। মুখটা অমনি জ্যান্ত সাপের মতোই ফস করে হাঁ করল। ওর মুখের ভেতরে যে দাঁতও রয়েছে। হ্যাঁ, কাচের দাঁত, এমনকি 20 দাঁত পর্যন্ত বাদ যায়নি। কুমার, টেবিলের ওপর থেকে ওই পিন কুশনটা নিয়ে এসো তো। কুমার সেটা নিয়ে এলো। বিমল সাপের মুখটা কুশনের উপর রেখে স্প্রিং ছেড়ে দিতেই দাঁতগুলো সেই কুশন কামড়ে ধরল। স্প্রিং টিপে মুখটা আবার ছাড়িয়ে নিয়ে বিমল পিন কুশনটা আঙুল দিয়ে পরীক্ষা করে বলল, কুশনটা ভিজে গেছে, তার মানে সাপের মুখ থেকে খানিকটা জলীয় পদার্থ কুশনের উপর গিয়ে পড়েছে। এই জলীয় পদার্থটা কি হতে পারে? গোমেজের দেহের উপরেই সেই পরীক্ষা করা যাক। সঙ্গে সঙ্গে গোমেজের আশ্চর্য ভাবান্তর। রক্ষা করো, রক্ষা করো। কেন গোমেজ, তোমার মতে এটা তো খেলনা মাত্র, এর সঙ্গে তোমাকে খেলা করতেই হবে, নইলে কিছুতেই আমি ছাড়ব না। বিমল আবার এগিয়ে গেল, আর গোমেজ তেমনি আবার সরে গেল। বিষম আতঙ্কে তার চোখ দুটো ঠিকরে কপালে উঠেছে। বলো, তুমি ভয় পাচ্ছ কেন? নইলে রূপোর সাপের কবল থেকে তুমি কিছুতেই নিস্তার পাবে না। ওর ফাঁপা কাচের দাঁতে বিষ আছে। কেউটে সাপের বিষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউটে সাপের বিষ। যখন সব ব্যাপারেই বুঝতে পেরেছো, তখন আমাকে আবার জিজ্ঞাসা করছো কেন? কুমার, ব্ল্যাক স্নেকের এই রহস্য বুঝতে পারলে কি? এই সাংঘাতিক যন্ত্রটা একেবারে সাপের মুখের আকারে তৈরি হয়েছে। এমনকি এই কলের মুখটা কারুকে কামড়ালে ঠিক সাপের কামড়ের মতো দাগ হয়। এর ফাঁপা বিষদাঁতটা সঙ্গে সঙ্গে ক্ষতে বিষ ঢেলে দেয়। এই জন্যই মর্টন, মরিস আর ম্যাকলয়েড ইহলোক থেকে অকালে বিদায় নিয়েছেন। কি ভয়ানক! কিন্তু ঘটনাস্থলে তো একবার সত্যিকারের কেউটে সাপও পাওয়া গিয়েছে। হ্যাঁ, মরা সাপ। গোমেজ হয়তো তার নকল সাপের মুখের জন্য আসল বিষদাঁত থেকে বিষ সংগ্রহ করেছিল, তারপর তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গিয়েছিল পুলিশের চোখে ধাঁধা দেবার জন্যে। আসল সাপ চোখে দেখলে আর নকল সাপের কথা কেউ সন্দেহও করবে না। কেমন গোমেজ, তাই নয় কি? গোমেজ কটমট করে বিমলের দিকে তাকালো, কিন্তু একটাও কথা বলল না। বিমল একখানা চেয়ার টেনে নিয়ে গোমেজের কাছে গিয়ে বসল। তারপর বলল, চুপ করে থাকলে চলবে না, তোমার বক্তব্য কি বলো? আমার কোনো বক্তব্য নেই, আমি কিছু বলবো না। বলবে না? তাহলে তোমার সাপ তোমাকেই কামড়াবে। তুমি এখন জেনেছো যে ওর মুখে বিষ আছে। ওর সাপ এখন আমাকে কামড়ালে আমাকে হত্যা করার অপরাধে তুমিই ফাঁসি কাটে চলবে। বেশ, তাহলে তোমাকে পুলিশের হাতেই সমর্পণ করব। বিচারে তোমার কি হবে বুঝতে পারছো তো? বিচারে আইনের কোটদরকে আমি খালাস পেলেও পেতে পারি। আমি এখনো অপরাধ স্বীকার করিনি। আমার বিরুদ্ধে কোনো চাক্ষুষ প্রমাণও নেই। ওই রূপোর সাপের বিষয়ে যে 3টে লোক মারা পড়েছে, এ কথা কোনো আইনি জোর করে বলতে পারবে না। গোমেজ, তোমার কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তুমি যে পাষণ্ড হত্যাকারী এ বিষয়েও সন্দেহ নেই। তবে আইনের কূটতর্কে তুমি খালাস পেলেও আমি বিস্মিত হব না। যদিও তোমার বিরুদ্ধে আমি যে মামলা খাড়া করেছি তার ফলে তুমি ফাঁসি কাটে মরবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তাতে আমার লাভ কি? আমি পুলিশের লোক নই। তোমাকে ধরিয়ে না দিলেও কেউ আমাকে কিচ্ছু বলতে পারে না। তবে জেনে শুনেও তোমার মতো পাপীকে একেবারেই ছেড়ে দেওয়াটা অপরাধ। অতএব তোমার সঙ্গে একটা মাঝামাঝি রফা করতে চাই। কি রফা শুনি? তুমি কারোকে খুন করেছো কিনা সেটা জানবার জন্য আমার মাথা ব্যথা নেই। আমরা কেবল এইটুকুই জানতে চাই যে মর্টন, মরিস আর ম্যাকলয়েড সেই অজ্ঞাত দ্বীপে গিয়ে কোন রহস্যের সন্ধান পেয়েছিলেন, আর তাদের সেই আবিষ্কারের কথা তুমি জানলে কেমন করে? সে দ্বীপে গিয়ে কেউ কোনো রহস্যের সন্ধান পায়নি। কোনো আবিষ্কারের কথা আমি জানি না। এসব তোমার বাজে কল্পনা। শোনো গোমেজ, যদি তুমি আমার জিজ্ঞাসার জবাব দাও তবে তোমার উপরে আমি এইটুকু দয়া করতে পারি। তোমার হাতের পায়ের বাঁধন খুলে আমি তোমাকে মুক্তি দেব। তারপর 1 মিনিট অপেক্ষা করে ফোনে তোমার কথা পুলিশকে জানাবো। ইতিমধ্যে তুমি পারো তো যেখানে খুশি অদৃশ্য হয়ে যেও, আমরা কেউ তোমাকে বাধা দেব না। আমি কিছু জানি না। গোমেজ, তুমি আগুন নিয়ে খেলা করতে চাও? আমার আপত্তি নেই, আমি এখনই তোমার কথা পুলিশকে জানাচ্ছি। আমাকে আবার ভোলাবার চেষ্টা করলেই আমি পুলিশ রাখব। পুলিশ তোমার পেট থেকে কথা বার করবার অনেক উপায়ই জানে। আমার কাছ থেকে সব কথা জেনে নিয়েও তুমি যদি আমাকে ছেড়ে না দাও? আমরা ভদ্রলোক, আমাদের কথায় বিশ্বাস করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায়ই নেই। বেশ, তাহলে আমার অদৃষ্টকে পরীক্ষা করা যাক। বাবু, এভাবে আমার কথা অসুবিধা হবে না। আমাকে তুলে বসিয়ে দাও। কুমার তাকে তুলে বসিয়ে দিল। গোমেজ বলতে লাগলো, বাবু, আমার বলবার কথা বেশি নেই। ওই আমি যেটুকু জেনেছি তার সামান্য হলেও তোমরা মাঝে পড়ে বাধা না দিলে সেইটাই হয়তো অসামান্য হয়ে উঠতে পারত। কিন্তু উপায় কি? আমার বরাত নিতান্তই মন্দ।
কেমন করে আমাদের জাহাজ সেই দ্বীপে গিয়ে পড়ল এবং কেনই বা আমরা সেই দ্বীপে গিয়ে নেমেছিলাম, এসব কথা খবরের কাগজে তোমরা নিশ্চয়ই পাঠ করেছ। সুতরাং সেসব কথা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। দ্বীপের সে অদ্ভুত পাথরের মূর্তিগুলোর কথাও তোমরা জানো, তাদের নিয়েও কিছু বলবার নেই, কারণ আমরাও তাদের ভালো করে দেখবার সময় পাইনি। সারাক্ষণে আমরা সেই 8 জন হারা সঙ্গীকে খুঁজতেই ব্যস্ত ছিল, কিন্তু ওইটুকু একটা ন্যাড়া দ্বীপ তন্ন তন্ন করে দেখেও আমরা একজন সঙ্গীকেও খুঁজে বার করতে পারলাম না। অবাক হয়ে ভাবতে লাগলো, একসঙ্গে 8 জন মানুষ কেমন করে অদৃশ্য হলো। খুঁজতে বাকি ছিল কেবল পর্বত দ্বীপের শিখরটা। মিস্টার মর্টন, মিস্টার মরিস ও ম্যাকলিওড আমাদের কিছুক্ষণ আগেই শিখরের ওপর দিকে উঠে অদৃশ্য হয়ে গেলেন। আমরা তাদের অপেক্ষায় খানিকক্ষণ নিচে দাঁড়িয়ে বিশ্রাম করতে লাগলাম। 15 মিনিট কাটলো, তবু তাদের দেখা নেই। তখন আমরাও উপরে উঠতে শুরু করলাম। সকলের আগে উঠছিলাম আমি। খানিক পরে মিস্টার মর্টনের গলা শুনতে পেলুম। এ কিরকম ভরসা? এই ডান্ডাটা যে সোনার বলে মনে হচ্ছে। তারপরে মিস্টার মর্টনকে দেখতে পেলুম। মিস্টার মরিস আর মিস্টার ম্যাকলিওডের মাঝখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তার হাতে একটা সুদীর্ঘ বর্ষা, কেবল তার ফলাটা বোধহয় ব্রোঞ্জের। তারা তিনজনেই আমাকে দেখে কেমন যেন থতমত খেয়ে গেলেন। মিস্টার বটন হাতের বর্ষাটা মাটির ওপরে ফেলে দিয়ে চেঁচিয়ে বললেন, গোমেজ, তোমাদের আর কষ্ট করে উপরে উঠতে হবে না। নাবিকদের কেউ এখানে নেই, চলো আমরা নেমে যাই। আমি বললাম, কিন্তু আপনার হাতে ওটা যে কি দেখলুম? একটা ভাঙা পুরনো বর্ষা। কবে কি এখানে ফেলে দিয়ে গিয়েছিল, কাজে লাগবে না বলে আমিও ফেলে দিলাম। চলো। কিন্তু বর্ষাটা যে ভাঙা নয় সেটা আমি স্পষ্টই দেখেছিলাম। তার সুদীর্ঘ দণ্ড সূর্যের আলোতে পালিশ করা সোনার মতো চকচকিয়ে উঠছিল। কিন্তু মিস্টার মর্টন আমাদের ওপরওয়ালা, কাজেই তার হুকুম অমান্য করতে পারলাম না। নিচে নামতে নামতে কৌতূহলী হয়ে ভাবতে লাগলাম, মিস্টার মর্টন আমাকে উপরে উঠতে বাধা দিলেন কেন, আর আমার সঙ্গে মিথ্যা কথাই বা কইলেন কেন? জাহাজে ফিরে এলুম, কিন্তু মনের ভিতরে একটা বিষম কৌতূহল জেগে উঠল। বেশ বুঝলুম ওরা একটা এমন কিছু দেখেছেন যা আমার কাছে প্রকাশ করতে চান না। কিন্তু কেন? মনে মনে প্রতিজ্ঞা করলুম, যেমন করে হোক ভেতরের রহস্যটা জানতেই হবে। জাহাজের কারোর কাছে কিছু ভাঙলুম না, কিন্তু সর্বক্ষণই ওদের গতিবিধির ওপর নজর রাখতে লাগলুম। পরদিনই সন্ধ্যাবেলায় সুযোগ মিলল। দূর থেকে দেখলুম মিস্টার মরিস ও মিস্টার ম্যাকলিওডকে নিয়ে মিস্টার মর্টন নিজের কামরার ভেতরে গিয়ে ঢুকলেন। এদিকে ওদিকে কেউ নেই দেখে আমি পা টিপে টিপে কামরার কাছে গিয়ে দরজায় কান পেতে দাঁড়িয়ে রইলুম। শুনলুম মিস্টার মরিস বলছেন, ওটা সোনা নাও হতে পারে। মিস্টার মর্টন দৃঢ় কণ্ঠে বললেন, আমি দিব্যি দিয়ে বলতে পারি, বর্ষার ডান্ডাটা সোনায় মোড়া না হয়ে যায় না। ওই একটা ডান্ডার যতটা সোনা আছে তার দাম হয়তো হবে কয়েক $1000। মিস্টার ম্যাকলিওড বললেন, কিন্তু যদি তাই হয়, তবে সেই সোনার বর্ষার সঙ্গে শিখরে সেই আশ্চর্য ব্রোঞ্জের দরজা আর আমাদের নাবিকদের অদৃশ্য হওয়ার কী সম্পর্ক থাকতে পারে? আমি অনেক ভেবেচিন্তে যাই স্থির করেছি, শোনো, সেই সর্বোচ্চ শিখরের গায়ে আমরা একটা ব্রোঞ্জ ধাতুতে করা বিরাট দরজা আবিষ্কার করেছি। সে দরজা ভিতর থেকে বন্ধ কেন? নিশ্চয়ই তার ভিতরে ঘর বা অন্য কোনো যাবার রাস্তা আছে। সে দরজাটা ভিতর থেকে বন্ধ করলই বা কারা? নিশ্চয়ই যারা ঝড়ের রাতে আলো জ্বলে চলাফেরা করছিল তারাই। তারা যে কারা তা আমি কল্পনা করতে পারছি না, তবে স্বর্ণময় বর্ষা থেকে অনুমান করা যায় ওটাই হচ্ছে তাদের অস্ত্র। খুব সম্ভব তারা আমাদের 8 জন নাবিককে আক্রমণ করেছে আর বন্দি করেছে। তারপর আমাদের সবাইকে দল বেঁধে দ্বীপের দিকে যেতে দেখে বন্দীদের নিয়ে তারা ওই দরজার পিছনে অদৃশ্য হয়েছে, আর যাবার সময় তাড়াতাড়িতে বর্ষাটা ভুলে ফেলে রেখে গিয়েছে। এখন ভেবে দেখো, সাধারণ বর্ষা যাদের সুবর্ণময় তাদের কাছে সোনা কত সস্তা। দ্বীপে যখন পানীয় জল নেই তখন ওখানে নিশ্চয়ই কেউ বেশি দিন বাস করে না। তবে সোনার বর্ষা নিয়ে কারা ওখানে বিচরণ করে? হয়তো তারা অন্য কোনো দ্বীপের আদিম বাসিন্দা। ওই দ্বীপেই তাদের প্রাচীন দেবতার ধনভাণ্ডার বা গুপ্তধন আছে। মাঝে মাঝে তারা তা পরিদর্শন করতে আসে। শুনেছি দক্ষিণ আমেরিকার আদিম বাসিন্দারা দেবতাদের বিপুল ধনভাণ্ডার এমন করে লুকিয়ে রাখত, আর তাদের কাছেও সোনার উপর ছিল এমনই সস্তা। হতভাগা কেলেবুদ গোমেজদের জন্য ভালো করে কিছু দেখবার সময় পেলাম না, কিন্তু আমাদের আবার সেখানে যেতেই হবে। আমার দৃঢ় বিশ্বাস ওই দ্বীপে গেলে আমরা ধনকুবের হয়ে ফিরে আসব। তারপরেই মরিসের গলা পেলুম। সঙ্গে সঙ্গে শুনলুম কাদের পায়ের শব্দ। কারা যেন আমার দিকেই আসছে।
কাজেই আমার আর কিছু শোনা হলো না। ধরা পড়বার ভয়ে সেখান থেকে পালিয়ে এলুম। বাবু, দ্বীপের আর কোনো কথা আমি জানি না, এইবারে আমাকে ছেড়ে দাও। গোমেজের কথা শুনে বিমল কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা গোমেজ, তুমিও বলছো দ্বীপে জল নেই? না, সে দ্বীপ মরুভূমির চেয়েও শুকনো। তোমাদের জাহাজ ছাড়া সেখানে আর কোনো জাহাজ বা নৌকা দেখেছিলে? না। তাহলে মিস্টার মর্টনের অনুমানই সত্য। অন্য কোনো দ্বীপের আদিম বাসিন্দারা সেই দ্বীপে এলে তোমরা তাদের জাহাজ বা নৌকা দেখতে পেতে। হয়তো আগের রাত্রে ঝড়ে তাদের জাহাজ বা নৌকাগুলো দ্বীপ থেকে উড়িয়ে নিয়ে গিয়েছে। হ্যাঁ, তোমার এই অনুমান অসঙ্গত নয়। আর কেন? আমাকে মুক্তি দাও। রোশো গোমেজ, রোশো। তুমি তো এখনই পাখির মতো উড়ে পালাবে। তারপর আমাদের দ্বীপে যাবার পথ বাতলে দেবে কে? পথ বাতলাবার জন্য তোমরা আমাকেও সঙ্গে নিয়ে যেতে চাও নাকি? পাগল! তোমার মতন মূর্তিমান ব্ল্যাক স্নেককে আমরা সঙ্গে নিয়ে যাব? লংডিটিউড আর ল্যাটিটিউড শুদ্ধ একখানা নকশা এক্ষুনি এঁকে দাও। সেসব আমার পকেট বুকেই তোমরা পাবে। কুমারের হাত থেকে গোমেজের পকেট বুকখানা নিয়ে বিমলাকে সেখানে পরীক্ষা করল। পরীক্ষার ফল হলো সন্তোষজনক। তখন সে গোমেজের বাঁধন খুলে দিয়ে বলল, পালাও শয়তান, পালাও। মনে রেখো, 1 মিনিট পরেই আমি পুলিশকে ফোন করে তোমার কথা জানাবো। বিমলের মুখের কথা শেষ হওয়ার আগেই গোমেজ ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। বিমল ঘড়ি ধরে ঠিক 1 মিনিট অপেক্ষা করল। তারপর ফোন করে বলল, হ্যালো, স্কটল্যান্ড ইয়ার্ড? হ্যাঁ শুনুন, আমি বিমল। মর্টন মরিস আর ম্যাকলয়েডকে খুন করেছে বোহেমিয়ার কোয়ার্টার মাস্টার বার্তোলোমিও গোমেজ। সে 1 মিনিট আগে আমাদের হোটেল থেকে বেরিয়েছে। প্রমাণ? হ্যাঁ, সব প্রমাণই আমার কাছে আছে। এখানে এলেই সমস্ত পাবেন। গোমেজের অপরাধ সম্বন্ধে এক তিল সন্দেহ নেই। শিগগিরই তাকে ধরবার ব্যবস্থা করুন। কি বললেন? 5 মিনিটের মধ্যেই লন্ডনের পথে পথে পুলিশের জাল বিস্তৃত হবে? ডানা থাকলেও ওড়বার সময় পাবে না? আশ্চর্য আপনাদের তৎপরতা। আচ্ছা, বিদায়। ফোন ছেড়ে দিয়েই বিমল বলল, ব্যাস, এখানকার কাজে ইতি। ডাকো কুমার, ডাকো রামহরিকে, বাঁধো সব জিনিসপত্র। আমরা আজকেই জাহাজে চড়ব। বিনয়বাবু বললেন, বিমল, তোমরা হচ্ছে একে বয়সী যুবক, তার উপরে বিষম ডানপিটে। কিন্তু দ্বীপে যাবার আগে আরও কিছু চিন্তা করা উচিত, এটাই হচ্ছে আমার মত। এখন আমরা হচ্ছে সেই আরব বেদুইনের মতো। রবীন্দ্রনাথ যাদের স্বপ্ন দেখেছেন, এখন আমাদের চারিদিকে শূন্যতলে বিশাল মরুদিগন্তে বিলীন। আবার সেই অসীম নীলিমার জগতে। নীলিমার জগৎ, সূর্যালোকের অনন্ত ঐশ্বর্য চতুর্দিকে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। দিনের বেলায় ছায়া এখানে কোথাও ঠাঁই পায় না। যেদিকেই তাকানো যায় কেবল চোখে পড়ে দিগন্তে নীল আকাশ আর নীল সাগর, পরস্পর পরস্পরের সঙ্গে যেন কোলাকুলি করছে গভীর প্রেমে। এমন নীল জল অশ্রান্ত বেগে যে কোথায় ছুটে যায় এবং কোথায় ফিরে আসে কেউ তো জানে না। তার একমাত্র মহামন্ত্র হচ্ছে ছুটে চলো, ছুটে চলো আর ছুটে চলো। সেদিন রাত্রে চাঁদ উঠেছে। জাহাজের ডেকের চেয়ারের উপর বিনয়বাবুকে ঘিরে বসেছিল বিমল, কুমার ও কমল। কুমার বলল, বিনয়বাবু, পৃথিবীর জন্ম থেকেই সমুদ্র একই গান ধরেছে যে এতদিনেও যা ফুরলো না। বিনয়বাবু মাথা নেড়ে বললেন, পৃথিবী যখন জন্মায় তখন সে সমুদ্রের গান শোনেনি। বিমল কৌতূহলী কণ্ঠে বলল, বিনয়বাবু, আপনি হচ্ছেন বৈজ্ঞানিক। এসব বিষয়ে আপনার জ্ঞান অসাধারণ। সদ্যজাত পৃথিবীর প্রথম গল্প আপনার কাছে শুনতে চাই। তাহলে একেবারে গোড়া থেকেই শুরু করি। শোনো, কোটি কোটি বছর আগেকার কথা। মহাশূন্যে তখন আর কোনো গ্রহ, উপগ্রহ বা তারকা ছিল না। আমাদের মাথার ওপরকার ওই চাঁদও ছিল না। আমাদের এই জননী পৃথিবীই ছিল না। ছিল কেবল জ্বলন্ত ঘূর্ণায়মান সুভীষণ সূর্য। তখন সে জ্বলত বিরাট এক অগ্নিকাণ্ডের মতো। তখন তার আকার ছিল আরো বৃহৎ, আর তখন সে ঘুরতো অনেক বেশি জোরে। তেমন দ্রুতগতির ধারণাও আমরা করতে পারবো না। খুব জোরে বড় আগুন নিয়ে ঘোরালে দেখবে চারিদিকে টুকরো টুকরো হয়ে আগুন ঠিকরে ঠিকরে পড়ছে। সূর্যের ঘূর্ণির চোটেও মাঝে মাঝে তার কতক কতক অংশ এইভাবে মহাশূন্যে ছিটকে পড়েছে। আর সেই এক একটা খণ্ডাংশ হয়েছে এক একটা গ্রহ। আমাদের পৃথিবী হচ্ছে তারই একটি। প্রত্যেক গ্রহ ঘোরে। পৃথিবী ঘুরতে ঘুরতে একদিন দুভাগ হয়ে গেল। তারই বড় অংশে, অর্থাৎ পৃথিবীতে এখন আমরা বাস করি। আর ছোট অংশটাকে আমরা চাঁদ বলে ডাকি। এই পৃথিবী ওই চাঁদও
আগে এখনকার চেয়ে ঢের বেশি জোরে ঘুরতে পারত। সূর্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে অনেক লক্ষ বছর পর্যন্ত পৃথিবীও ছিল জ্বলন্ত। তখন তার মধ্যে কোনো জীব বাস করতে পারত না। তখনকার দিন রাতও ছিল এখনকার চেয়ে অনেক ছোট। সূর্য আর পৃথিবীর ঘূর্ণির বেগ ক্রমেই কমে আসছে, আর সঙ্গে সঙ্গে দিন রাতও ক্রমেই বড় হচ্ছে। সুদূর ভবিষ্যতে এমন সময় আসবে যখন সূর্যও ঘুরবে না, পৃথিবীও ঘুরবে না, দিনও থাকবে না, রাতও থাকবে না। অতীতে সেই পৃথিবীর কথা কল্পনা করো। আবহাওয়া এখনকার চেয়ে অনেক বেশি ঘন। প্রকাণ্ড প্রকাণ্ড মেঘ প্রায় সূর্যকে অস্পষ্ট করে তোলে। ঘন ঘন বিশ্বব্যাপী ঝড়ে চতুর্দিক অন্ধকার হয়ে যায়। মাটির গায়ে একেবারে আদুর, সবুজের আজ পর্যন্ত ফোটে না। প্রায় দিবারাত্র ধরে অশ্রান্ত বৃষ্টি পড়ে। পৃথিবীর আদিম যুগে সমুদ্রের জন্মই হয়নি। সে আগুনের মতন গরম পাথুরে পৃথিবীতে জল থাকতে পারত না। জলের বদলে তখন ছিল কেবল বাতাস মেশানো বাষ্প। খুব গরম কড়াইতে খুব অল্প জল ছিটালে দেখবে তা তখনই বাষ্প হয়ে উড়ে যায়। শূন্যে তখন যে পুরো মেঘ থাকতো তা থেকে গরম বৃষ্টি ঝরে পড়তো আগুনের মতো গরম পাথুরে পৃথিবীর উপরে, আর সঙ্গে সঙ্গে তা আবার বাষ্প হয়ে উপরে উঠে যেত। সেদিনকার পৃথিবীতে অনায়াসে একটা বিশাল অগ্নিকুণ্ড রূপে কল্পনা করতে পারো। তারপরে ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে এলো। তখন গরম আবহাওয়ার বাষ্প পৃথিবীর উপরে নেমে এসে গরম নদীর সৃষ্টি করলো। যেখানে সুবৃহৎ গর্ত ছিল সেখানেও জমা হয়ে জলরাশি ধরলো সমুদ্রের আকার। তারপরে জল ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে দেখা দিল জীবনের প্রথম আভাস। আজ এই জলের ভেতরে বেশিক্ষণ ডুব দিয়ে থাকলে অধিকাংশ ডাঙার জীবরাই মারা পড়ে। কিন্তু আদিমকালে জীবনের প্রথম উৎপত্তি হয় এই জলের ভিতরেই। তারপর কত জীব জল ছেড়ে ডাঙায় জীব হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ ডাঙা থেকে আবার শূন্যে উঠতেও শিখেছে। এমনকি কেউ কেউ মাটি ছেড়ে পুনর্বার সমুদ্রেও ফিরে গিয়েছে। আজ আর তাদের ইতিহাস দেবার সময় হবে না। আশ্চর্য এই পৃথিবীর জন্মকাহিনী। উপন্যাসও এতটা বিস্ময়কর নয়। আচ্ছা বিনয়বাবু, তাহলে কি ভবিষ্যতে পৃথিবী আরও ঠান্ডা হলে সমুদ্রের জল আরও বেড়ে উঠবে? তাই হওয়াই তো স্বাভাবিক। আমাদের জাহাজ কেনারি দ্বীপপুঞ্জের কাছে এসে পড়েছে। গোমেজের পকেট বুকের কথা মানলে বলতে হয় আমরা কালকেই সেই অজানা দ্বীপের কাছে গিয়ে পৌঁছতে পারি। তাহলে আজ রাতে আমার আর ভালো করে ঘুম হবে না দেখছি। বিনয়বাবু, আজ আর গল্প বিজ্ঞানের গল্প নয়, আজ একটা ভূতের গল্প বলুন। কিন্তু এই সামুদ্রিক বাদলায় সামুদ্রিক ভূতপ্রেত না হলে জমবে না। বেশ, তাই সই। আমি একটা ভূতে বিলিতে কাহিনী পড়েছিলাম, সেটাই সংক্ষেপে তোমাদের বলবো। কিন্তু স্থানকাল পাত্রের নাম বদলে। ধরে নাও গল্পের নায়ক হচ্ছি আমি, এবং জাহাজে চড়ে যাচ্ছি কলকাতা থেকে রেঙ্গুনে। ফার্স্ট ক্লাসের যাত্রী। জাহাজে উঠে বয়কে বললাম, আমার মোটঘাট 17 নম্বর কামরায় নিয়ে চলো, আমি নিচের বিছানায় থাকবো। বয় চমকে উঠল, বাঁধো বাঁধো গলায় বলল, 17 নম্বর কামরা? হ্যাঁ, কিন্তু তুমি চমকে উঠলে কেন? না না হুজুর, চমকে ওঠেনি। এই দিকে আসুন। 17 নম্বর কামরায় গিয়ে ঢুকলাম। এই সব জাহাজে প্রথম শ্রেণী কামরা সাধারণত যেরকম হয় এটিও তেমনই। উপরেও নিচে একটি করে বিছানা। আমি নিচের বিছানাটা দখল করলাম। তো খানিকক্ষণ পরে ঘরের ভিতরে আর একজন লোক এসে ঢুকলো। তার ভাবভঙ্গি দেখে বোঝা গেল সে আমার সহযাত্রী হবে। অতিরিক্ত লম্বা, অতিরিক্ত রোগা দেহ, টাক পড়া মাথা আর ঝুলে পড়া গোপ, যাতে ফিরিঙ্গি। তাকে পছন্দ হলো না। যে খুব রোগা আর খুব লম্বা, যার মাথায় টাক পড়া আর গোপ ঝুলে পড়া, তাকে আমার পছন্দ হয় না। আমি বলে যে একটা মানুষও যে এই কামরায় হাজির আছে সেটা সে গ্রাহ্যের মধ্যে আনলো না। টপ করে লাফ মেরে সে একেবারে ওপরের বিছানায় গিয়ে উঠল। স্থির করলাম এরকম লোকের সাথে কথা না বলাই ভালো। সেও বোধহয় মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আমার মতো নেটিভের সঙ্গে কথাবার্তা সে বলবে না। সে কারণে সন্ধ্যের পরে একটিমাত্র বাক্য ব্যয় না করে সে রাগমুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমিও দিলাম লেপ মুড়ি, এবং ঘুম আসতেও দেরি হলো না। তো কতক্ষণ পরে জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো তাই ভাবছি, এমন সময় ওপরে সাহেব দড়াম করে নিচে লাফিয়ে পড়ল। অন্ধকারে শব্দ শুনে বুঝলাম সে কামরার দরজা খুলে দ্রুতপদে বাইরে ছুটে গেল।
ঠিক মনে হলো কেউ যেন তাকে তাড়া করেছে। তার এই অদ্ভুত আচরণের কারণ বুঝলাম না, কিন্তু এটা অনুভব করলাম যে আমার কামরার মধ্যে দুর্দান্ত শীতের হাওয়া হু হু করে প্রবেশ করছে। আর কিরকম একটা পচা জলের দুর্গন্ধে সমস্ত কামরা ভরে উঠেছে। উঠলাম, ইলেকট্রিক টর্চটা বার করে জেলে চারিদিকে ঘুরিয়ে দেখলাম। জাহাজের পাশের দিকে কামরায় আলো হাওয়া ঢোকার জন্য যে পোর্ট হোল থাকে সেটা খোলা রয়েছে এবং তার ভিতর দিয়ে হু হু করে জলো হাওয়া ঢুকছে। তখনই পোর্ট হোল বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়লাম, আর সঙ্গে সঙ্গে শুনলাম আমার উপরকার বিছানার যাত্রীটা নাক ডেকে উঠল সশব্দে। আশ্চর্য, সশব্দে লাফিয়ে পড়ে বাইরে ছুটে গিয়ে আবার কখন যে নিঃশব্দে ফিরে এসে একেবারে ঘুমিয়ে পড়েছে। লোকটা পাগল টাগল নয় তো? আর সেই বদ্ধ পচা জলের দুর্গন্ধ, সে কি অসহনীয়! এই কামরাটা নিশ্চয়ই খুব বেশি স্যাঁতস্যাঁতে। কালকেই ক্যাপ্টেনের কাছে অভিযোগ করতে হবে। এসব ভাবতে ভাবতে আপাতমস্তক লেপমুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পরে সর্বপ্রথম লক্ষ্য করলাম যে খোলা পোর্টহলের ভেতর দিয়ে আবার হু হু করে ঠান্ডা হাওয়া আসছে। নিশ্চয়ই সাহেবটার কাজ। আচ্ছা, পাগলে পারলে পড়া গেছে। আর একটা লক্ষ্য করার বিষয় এই যে কামরার মধ্যে সে বদ্ধ পচা জলের দুর্গন্ধ আর পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে বেরিয়ে ডেকের ওপরে গিয়ে দাঁড়ালাম। প্রভাতে সূর্যালোক আর স্নিগ্ধ বাতাস ভারী মিষ্টি লাগলো। ডেকের ওপরে পায়চারি করতে করতে জাহাজের ডাক্তারের সঙ্গে দেখা হলো। তাকে আমি অল্প বিস্তর চিনতাম। ডাক্তারই আমায় প্রথমে জিজ্ঞাসা করলেন, আপনি 17 নম্বর কামরা নিয়েছেন? হ্যাঁ। কালকের রাত কেমন কাটলো? মন্দ নয়, কেবল এক পাগল সাহেবের কিছু জ্বালাতন করেছেন। কীরকম? সে মাঝরাতে লাফালাফি করে পরের ঘুম ভাঙিয়ে দেয়, দুপদুপিয়ে বাইরে ছুটে যায়, কিছু পরে পা টিপে টিপে এসে কখন শুয়ে ঘুমিয়ে পড়ে। আবার মাঝে মাঝে পোর্ট হোল খুলে দেওয়ার তার একটা বদ অভ্যাস আছে। কিন্তু ও কামরার পোর্ট হোল রাত্রে কেউ বন্ধ রাখতে পারে না। তার মানে? তার মানে কি আমি জানি না, তবে এইটুকু জানি ওই কামরায় যারা যাত্রী হয় তারা প্রায়ই সমুদ্রে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। আপনি কি আমায় ভয় দেখাবার চেষ্টায় আছেন? মোটেই নয়, আমার উপদেশ, ও কামরা ছেড়ে দিয়ে আপনি আমার কামরায় আসুন। এত সহজে ভয় পাবার ছেলে আমি নই। আমি কামরা ছাড়বার কোনো কারণ দেখছি না। যা ভালো বোঝেন করুন। এই বলে ডাক্তার চলে গেলেন। একটু পরেই বয় এসে জানালো কাপ্তেন সাহেব আমাকে জরুরি সেলাম দিয়েছেন। কাপ্তানের কাছে গিয়ে দেখলাম তিনি অত্যন্ত চিন্তিত মুখে পায়চারি করছেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, বাবু, আপনার কামরার সাহেবের কোনো খবর রাখেন? কেন বলুন দেখি? সারা জাহাজ খুঁজেও তাকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? কাল রাত্রে তিনি একবার বাইরে বেরিয়েছিলেন বটে, কিন্তু তারপর আবার তার নাক ডাকা শুনেছি। আপনি ভুল শুনেছেন। কামরার ভেতরে বা বাইরে তার কোনো চিহ্ন নেই। প্রথমটা স্তম্ভিত হয়ে রইলাম, তারপরে বললাম, শুনেছি 17 নম্বর কামরার যাত্রীরা নাকি প্রায় সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এই কথা আপনিও শুনেছেন? দোহাই আপনার, যা শুনেছেন তার কাউকে বলবেন না, কারণ তাহলে এই জাহাজের সর্বনাশ হয়ে যাবে। আপনি বরং এক কাজ করুন, এই যাত্রা আমার কামরাতেই মোটঘাট নিয়ে চলে আসুন। 17 নম্বরে আমি আজই তালা লাগিয়ে দিচ্ছি। অকারণে আমার কামরা ছাড়তে আমি রাজি নই। আপনাদের কুসংস্কার আমি মানি না। কাপ্তেন খানিকক্ষণ চুপ করে কি ভাবলেন, তারপরে বললেন, আমারও বিশ্বাস এসব কুসংস্কার। আচ্ছা, আজ রাত্রে আমি নিজে আপনার কামরায় গিয়ে পাহারা দেব, তাতে আপনার আপত্তি আছে? না। সন্ধ্যার পরে কাপ্তেন আমার কামরার মধ্যে এসে ঢুকলেন। সে রাত্রে কামরা আলো নেভানো হলো না। দরজা বন্ধ করে কাপ্তেন আমার সুটকেসটা টেনে নিয়ে তার উপরে চেপে বসে বললেন, এই আমি জমি নিলুম, এখন আমাকে ঠেলে না সরিয়ে এখান দিয়ে কেউ যেতে আসতে পারবে না। চারিদিক বন্ধ, একটা মাছি কি মশা ঢুকবারও পথ নেই। কিন্তু আমি শুনেছি ওই পোর্ট হোলটা রাত্রে কেউ নাকি বন্ধ রাখতে পারে না। ওই তো, ওটা ভেতর থেকে বন্ধ রয়েছে। বলতে বলতে ক্যাপ্টেনের 2 চোখ বিস্ফোরিত হয়ে উঠল এবং তার দৃষ্টি অনুকরণ করে আমিও তাকিয়ে দেখলাম কামরার পোর্ট হোলটা ধীরে ধীরে আপনিই খুলে যাচ্ছে।
আমরা দুজনে লাফ মেরে সেখানে গিয়ে পোর্টলে আবরণ চেপে ধরলাম, কিন্তু তবু সেটা সজোরে খুলে গেল এবং সঙ্গে সঙ্গে কামরার আলো নিভে গেল দপ করে। হু হু করে একটা তীক্ষ্ণ বরফ মাখা বাতাসের ঝাপটা ভিতরে ছুটে এলো এবং তারপরে নাকে ঢুকলো তীব্র বদ্ধ পচা জলের ভীষণ দুর্গন্ধ। আমি চেঁচিয়ে উঠলাম, আলো আলো! ক্যাপ্টেন টপ করে ডেসলাই বার করে একটা কাঠি জ্বাললেন। বিদ্যুৎ বেগে ফিরে ওপরের বিছানার দিকে তাকিয়ে সভয়ে দেখলাম সেখানে একটা মূর্তি শটান শুয়ে আছে। পাগলের মতো এক লাফে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু কিসের ওপর? বহুকাল আগে জলে ডোবা একটা ভিজে ঠান্ডা মৃতদেহ, তার সর্বাঙ্গ মাছের মতো পিচ্ছল, তার মাথায় লম্বা লম্বা জলমাখা রুক্ষ চুল এবং তার মৃত চোখ দুটোর আড়ষ্ট দৃষ্টি আমার দিকে স্থির। আমি তাকে স্পর্শ করবা মাত্র সে উঠে বসল এবং পর মুহূর্তে একটা মস্ত হস্তি যেন ভীষণ একটা ধাক্কা মেরে আমাকে মেঝের উপরে ফেলে দিল। তারপরে ক্যাপ্টেন আর্তনাদ করে আমার উপরে আছড়ে পড়লেন। মিনিট দুয়েক পরে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার ডেসলাইয়ের কাঠি জেলে দেখা গেল উপরের বিছানা খালি, ঘরের ভিতরেও কেউ নেই এবং কামরার দরজা খোলা। পরদিনই 17 নম্বর কামরার দরজা পেরেক মেরে একেবারে বন্ধ করে দেওয়া হলো। আমার কথাও ফুরলো। রামহরি কখন ফিরে এসে এক কোণে বসে এক মনে গল্প শুনছিল। সে সভয় বলে উঠল, ওরে বাবা, সমুদ্রে কত লোক ডুবে মরে, সবাই যদি ভূত হয়ে মানুষের বিছানায় শুতে চায় তাহলে তো আর রক্ষী নেই। আমি বাবু আজ রাত্রে একা শুতে পারবো না। কুমার উঠে দাঁড়িয়ে বলল, চলো এইবারে খিচুড়ির সন্ধানে যাওয়া যাক। বিমলের আন্দাজই সত্য হলো। পরদিন খুব ভোরেই দেখা গেল দূরে সমুদ্রের নীল জলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি দ্বীপ। না, দ্বীপ না, পাহাড় বলাই বোধহয় ঠিক। সমস্ত পাহাড়টা একেবারে ন্যাড়া। বড় বড় গাছপালা তো দূরের কথা, ছোটোখাটো কোনো ঝোপঝাড়েরও চিহ্ন নেই। যেমন সবুজ রঙের অভাব, তেমনি অভাব জীবন্ত গতির। কোথাও একটি পাখিও উঠছে না। বিনয়বাবু ভীত কণ্ঠে বললেন, এ হচ্ছে মৃত্যুর দেশ। রামহরি বলল, যারা জলে ডুবে মরে তারা রোজ রাতে ঘুমাবার জন্য ওইখানে গিয়ে ওঠে। এই মৃত্যুর দেশেই আমরা জীবন সঞ্চার করব। যদি এখানে মৃত্যুদূত থাকে, আমাদের বন্দুকের গর্জনে এখনই তার নিদ্রা ভঙ্গ হবে। যাও কমল, সেপাইদের প্রস্তুত হয়ে বেরিয়ে আসতে বলো, এইবারে হয়তো তাদেরকে দরকার হবে। কমল খবর দিতে ছুটল। কিছুক্ষণ পর সারি বেঁধে শিখ, গুর্খা ও পাঠান সেপাইরা এলো। বিমল হেসে বলল, বিনয়বাবু, ওদের আছে 24টা বন্দুক আর আমাদের কাছে আছে 5টা বন্দুক, 4টে রিভলভার। তবুও কি আমরা দ্বীপ জয় করতে পারবো না? বোটে চড়ে বিমল সঙ্গীদের ও সেপাইদের নিয়ে দ্বীপে গিয়ে উঠল। জাহাজে কেবল রইল নাবিকেরা। কি ভয়াবহ নির্জন দ্বীপ! প্রথমেই তাদের নজর পড়ল প্রস্তর মূর্তিগুলোর ওপর। বিমল আপাদমস্তক একটা মূর্তি দেখে বলল, এই একটা মূর্তি গড়তে শিল্পীদের নিশ্চয়ই 15-20 বছরের কম লাগেনি। সব মূর্তি গড়তে হয়তো 1 শতাব্দীরও বেশি সময় লেগেছিল। এইটুকু একটা জলশূন্য দ্বীপে এতকাল ধরে এত যত্ন আর কষ্ট করে এই মূর্তিগুলো গড়বার কোনো সঙ্গত কারণ তো খুঁজে পাওয়া যায় না। কুমার বলল, হয়তো মর্টন সাহেবের অনুমানই সত্য। হয়তো এটা কোনো জাতির দেবতার দ্বীপ। হয়তো যাদের দেবতা তারা হয়তো মাঝে মধ্যে এখানে পুজো করতে আসে। বিনয়বাবু মাথা নেড়ে বললেন, এই মূর্তিগুলো কোনো জাতির দেবতার মূর্তি হতে পারে, কিন্তু একটা সবচেয়ে বড় কথা তোমরা ভুলে যেও না, পৃথিবীর সমস্ত সমুদ্রের চার্ট সাহেবরা তৈরি করে ফেলেছে, কিন্তু কোনো চার্টে এই দ্বীপের উল্লেখ নেই। তার অর্থ হচ্ছে এই দ্বীপটাকে এতদিন কেউ সমুদ্রের পরে দেখেনি। মূর্তিগুলোর গায়ে সাদা শ্যাওলার দাগ দেখেছ? ওই শ্যাওলা দেখেই বোঝা যাচ্ছে কিছুদিন আগেও ওরা জলের তলায় অদৃশ্য হয়েছিল। এখন ভেবে দেখো, জলের তলায় ডুব মেরে কোনো মানুষ শিল্পী কি এমন বড় মূর্তি করতে পারে? রামহরি বলল, সমুদ্রের জলে যেসব কারিগর ডুবে মরেছে এই মূর্তিগুলো করেছে তাদেরই প্রেতাত্মা। যে দ্বীপ জলের তলায় অদৃশ্য সেখানে কেউ পুজো করতেই বা আসবে কেন? কিন্তু মর্টন সাহেব এখানে কাদের হাতে আলো দেখেছিলেন?
দ্বীপের শেকড়ে সেই ব্রোঞ্জের দরজাই বা কে তৈরি করেছিল? দ্বীপটা ভালো করে দেখবার পরে আমরা হয়তো ওসব প্রশ্নের সদুত্তর পাবো। তা আপাতত দেখছি কোনো মূর্তির কোথাও কোনো শিলালিপি বা সাংকেতিক ভাষা খোদাই করা নেই। ওসব থাকলেও একটা হদিশ পাওয়া যেত। কিন্তু মূর্তিগুলোর মুখের ভাব দেখেছ? প্রাচীন মিশর, ভারতবর্ষ, চীন, অ্যাসিরিয়া, ব্যাবিলন আর গ্রিস দেশের ইতিহাস পূর্ব যুগের শিল্পীরাও আপন আপন জাতির মুখের আদর্শই মূর্তিতে ফুটিয়েছে। সুতরাং ধরতে হবে এখানকার শিল্পীরাও স্বজাতির মুখের আদর্শই রেখেছে এইসব মূর্তিতে। কিন্তু সে কোন জাত? আধুনিক কোনো দেশের মানুষের মুখের ভাব এমন ভয়ানক হয় না। এদের মুখের ভাব কিরকম হিংস্র পশুর মতো, যেন এরা দয়া মায়া কাকে বলে জানে না। বিমল, তোমরা প্রাচীন যুগের কিছু কিছু ইতিহাস নিশ্চয়ই পড়েছ। প্রাচীন যুগটাই ছিল নির্দয়তার যুগ। ব্যাবিলন, আসিরিয়া আর মিশরের প্রভৃতি দেশের ইতিহাসই হচ্ছে নিষ্ঠুরতার ইতিহাস। তাদের ঢের পরে জন্মেও রোম দয়ালু হতে পারেনি। খ্রিস্টকে সে ক্রুশে বিঁধে হত্যা করেছিল। বিরাট একটা সভ্যতার জন্মভূমি কার্থেজের সমস্ত মানুষকে দেশশুদ্ধ পৃথিবী থেকে লুপ্ত করে দিয়েছিল। সে যুগের নির্দয়তার লক্ষ লক্ষ কাহিনী শুনলে আধুনিক সভ্যতার হৃৎপিণ্ড মূর্ছিত হয়ে পড়ে। কিন্তু এই দ্বীপবাসীর মূর্তিগুলোর মুখ অধিকতর নৃশংস। তার একমাত্র কারণ হতে পারে যে পাশবিক শক্তি, যে পাশবিক সভ্যতা এখনকার মূর্তিগুলোকে সৃষ্টি করেছে, তার জন্ম হয়তো মিশরেরও অনেক হাজার বছর আগে। সামাজিক বন্ধন, নীতির শাসন ছিল যখন শিথিল, মানুষ ছিল যখন প্রায় হিংস্রজন্তুরই নামান্তর। ভগবান জানেন আমরা কাদের প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে আছি। বিনয়বাবু, আপনার কথাই সত্য বলে মনে করা হচ্ছে। মূর্তিগুলোর পোশাক দেখুন। এমন সামান্য পোশাক মানুষ সেই যুগেই পরত যে যুগে সবে মানুষ কাপড় চোপড় পরতে শিখেছে। এসব আলোচনা রামহরির মাথায় ঢুকছিল না। সে বাঘাকে নিয়ে কিছু দূর এগিয়ে গেল। একটা জায়গায় প্রায় 200 ফুট উঁচু একটা মূর্তি ছিল। তার পদতলে ছিল একটা পাথরের বেদি। সেটারও উচ্চতা 10-12 ফুটের কম হবে না। বেদির গা বেয়ে উঠে গিয়েছে সিঁড়ির মতো কয়েকটা ধাপ। এই মূর্তিটা একেবারে বিভৎস। চোখ দুটো ঠিক চাকার মতো গোল, নাসারন্ধ স্ফীত, জন্তুর মতো দাঁতগুলো বেরিয়ে পড়েছে এবং 2 ঠোঁটের কোণ থেকে ঝুলছে আধ গিলে ফেলা 2টো মানুষের মূর্তি। বোধহয় এইগুলোই হচ্ছে মানুষ খেকো দেবতা। দানব মূর্তি দেখে রামহরির পিলে চমকে উঠল। এমন সময় বাঘার চিৎকার শুনে রামহরি চোখ নামিয়ে দেখল ইতিমধ্যে সে ধাপ দিয়ে বেদির ওপরে উঠে পড়েছে এবং সেখানে কি একটা দেখে যেন মহা ঘেউ ঘেউ রব তুলেছে। ব্যাপারটা কি দেখার জন্য রামহরিও কৌতূহলী হয়ে সেই বেদির উপরে গিয়ে উঠল এবং তারপরে সে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো, ওরে বাবা রে, গেছি রে, এ কি কাণ্ড রে! চিৎকার শুনে সবাই ছুটে এলো। বেদির উপরে উঠে প্রত্যেকেই স্তম্ভিত। বেদির উপরে পাশাপাশি সাজানো রয়েছে কতকগুলো মানুষের মুন্ডু। মানুষের মাথা কেটে কারা যেন সেখানে বসিয়ে রেখেছে, কিন্তু তাদের মাংস ও চামড়া এখনো পচে হাড় থেকে খসে পড়েনি। প্রখর সূর্যের তাপে শুকিয়ে সেগুলো মিশরের মমির মতো দেখতে হয়েছে। বিমল গুনল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8 জন নাবিকই হারিয়ে গিয়েছিল। এগুলো সেই বেচারাদেরই শেষ চিহ্ন। কুমার, এই রাক্ষসে দেবতাদের পায়ের তলায় কারা নরবলি দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এই দ্বীপে এমন সব শত্রু আছে যাদের হাতে পড়লে আমাদেরও এমন দশা হবে। নরবলি দেয় এমন কোনো সভ্য জাতি পৃথিবীতে আর নেই। বিমল, আমরা কোনো অসভ্য জাতিরই কীর্তি দেখছি। বিমল নিচে নেমে এলো। তারপর সব সেপাইদের সম্বোধন করে বলল, ভাই সব, আমরা সব নিষ্ঠুর শত্রুদের দেশে এসে পড়েছি। সকলে খুব হুঁশিয়ার থেকো, কেউ দল ছাড়া হইও না। এই শত্রু কারোকেই ক্ষমা করবে না। যাকে ধরতে পারবে তাকেই দানব দেবতার সামনে বলি দেবে। সর্বদা এ কথা মনে রেখো। এসো এসো আমার সঙ্গে। রামহরি তাড়াতাড়ি সেপাইদের মধ্যেখানে গিয়ে ঠুকলো। বাছারা, তোমরা আমার চারপাশে থাকো। এই বুড়ো বয়সে আমি আর ভূতরে দেবতার ফলার হতে রাজি নই। কিন্তু ওদের থরগুলো কোথায় গেল? কোথায় আর, ভক্তদের পেটে। সকলেই শিউরে উঠল। বিমল গোমেজের পকেট বুকখানা বার করে বলল, মটন সাহেবরা পশ্চিম দিক দিয়ে শিখরের দিকে উঠেছিলেন। আমরাও সেই দিক দিয়েই উঠব। দেখে মনে হচ্ছে এই দিকটা দিয়েই ওপরে ওঠাটা সহজ হবে, কারণ এই দিকটা অনেকটা সমতল।
আগে বিমল ও পরে কুমার, তারপরে বিনয়বাবু, কমল এবং তারপরে প্রত্যেক সারে দুজন করে সেপাই পাহাড়ের ওপরে উঠতে লাগলো। সকলের কাছেই রয়েছে বন্দুক ভরা টোটা, দৃষ্টি কাকের মতো সতর্ক। কিন্তু প্রায় 20 মিনিট ধরে ওপরে উঠেও তারা সতর্ক থাকবার মতো কোনো কারণই খুঁজে পেল না। গোরস্থানেও গাছের ছায়া নাচে, পাখির তান শোনা যায়, ঘাসের মকমলের বিছানা পাতা থাকে, কিন্তু এই ছায়াশূন্যতা, বনহীনতা ও অসার দেশে কীটপতঙ্গেরও দেখা নেই। একটা ঝিঝি পোকাও বোধহয় সাহস করে এখানে থাকতে আসে না। কেবল বহু নিচ থেকে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন ধ্বনি, সে যেন অন্য কোনো জগতের আর্তনাদ। কুমার বলল, পাহাড়ের শিখর তো আর বেশি দূর নেই। কোথায় সেই সোনার বর্ষা, আর কোথায় সেই ব্রোঞ্জের দরজা? সোনার বর্ষাটা আর দেখবার আশা করো না, কারণ খুব সম্ভব সেটা যাদের জিনিস তাদের হাতেই ফিরে গেছে। আমাদের খুঁজতে হবে কেবল সেই দরজাটা। আর 100 ফুট ওপরে উঠলেই আমরা শিখরের গোড়ায় গিয়ে পৌঁছব। তারপর দেখেছ তো, শিখরের গায়ে একেবারে দেওয়ালের মতো খাড়া। টিকটিকি না হলে আমরা ওখান দিয়ে উঠতে পারবো না। তাহলে দরজা পাবো আরও নিচেই, কারণ মটন সাহেবরা যে এই পথ দিয়ে এসেছিলেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই দেখো তার প্রমাণ। বুঝেছি, সাহেবরা হারানো নাবিকদের মনোযোগ আকর্ষণের জন্যই বন্দুক ছুঁড়েছিল। এটা তারই নিদর্শন। আগে চলো ভাই। বিনয়বাবু চোখে দূরবীন লাগিয়ে সমুদ্রের দৃশ্য দেখছিলেন। হঠাৎ তিনি বিস্মিত কণ্ঠে বললেন, অনেক দূরে একখানা জাহাজ। বিমল দূরবীনটা নিয়ে দেখল বহু দূরে সমুদ্র ও আকাশের সীমারেখায় একটা কালো ফোঁটার মতো একখানা জাহাজ দেখা যাচ্ছে। বিনয়বাবু বললেন, লন্ডনে থাকতে শুনেছিলাম এই পথ দিয়ে জাহাজ আনাগোনা করে না, তবে ওই জাহাজখানা এখানে কেন? জাহাজখানা এখনও অনেক তফাতে আছে। দেখছেন না এত ভালো দূরবীনেও কতটুকু দেখাচ্ছে। সম্ভবত ওখানা অন্য পথেই চলে, কিন্তু ওসব কথা নিয়ে এখন আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আগে চলো, আগে চলো ভাই। সবার আগে চলছিল বাঘা। তাকে এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ তার ক্রুদ্ধ গর্জন শোনা গেল। বিমল চিৎকার করে বলল, হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার, বাঘা অকারণে গর্জন করে না। তারপরে দেখা গেল বাঘা ঝড়ের বেগে নিচের দিকে নেমে আসছে। সে বিমলদের কাছে এসে ফিরে দাঁড়ালো এবং ঘন ঘন ঘেউ ঘেউ করতে লাগলো। বিমল কুমার বন্দুকের মুখ সামনের দিকে নামিয়ে অগ্রসর হলো। আচম্বিতে খুব কাছ থেকেই যেন একটা শব্দ এলো, যেন প্রকাণ্ড কোনো দরজার কপাট গুড়ুম করে বন্ধ হয়ে গেল। বিমল কুমার একবার পেছন ফিরে তাকালো, দেখল সেপাইরা প্রত্যেকেই বন্দুক প্রস্তুত রেখে সাড়ে সাড়ে উপরে উঠে আসছে। তাদের প্রত্যেকেরই চোখে মুখে উদ্দীপনার আভাস। বিমল কুমার বেগে তখন শিখরের দিকে উঠে যেতে লাগলো, কিন্তু আর বেশি দূর উঠতে হলো না। হঠাৎ তারা থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের সামনে একটা মস্ত বড় বন্ধ দরজা এবং আশেপাশে জনপ্রাণীর সাড়া বা দেখাও নেই। তারা অল্পক্ষণ দাঁড়িয়ে দরজাটা দেখতে লাগলো। এরকম গড়নের দরজা তারা এর আগে কখনো দেখেনি। উচ্চতায় বেশি না হলেও চওড়ায় সেটা অসামান্য এবং তার আগাগোড়া ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি। বিমল এগিয়ে গিয়ে দরজায় সজোরে কয়েকবার ধাক্কা মারল। কি ভীষণ কঠিন দরজা! আমার এমন ধাক্কাই একটুও কাঁপল না। কারিগরিও অদ্ভুত। দেখেছ, 2 পাল্লার মাঝখান থেকে একটা ছুঁচ গলা বড় ফাঁক নেই। দরজার গায়ে আর তার চারপাশে শ্যাওলার দাগ দেখো। এর মানে হচ্ছে এই দরজাটাও এতদিন ছিল সমুদ্রের তলায় অদৃশ্য। এটা এমন মজবুত আর ছিদ্রহীন করে গড়ে তোলা হয়েছে যে সমুদ্রের শক্তিও এর কাছে হার মানে। এখন উপায়? হাতেও তো এ দরজা ভাঙতে পারবে না। কুমার, নিয়ে এসো তো সেপাইদের কাছ থেকে আমাদের ডায়নামাইটের বাক্স। দেখি এই দরজার শক্তি কত। কুমার সেপাইদের দিকে চেঁচিয়ে বলল, ডায়নামাইট, ডায়নামাইট! তখনই ডায়নামাইটের বাক্স এলো। দরজার তলায় সেই ভীষণ বিস্ফোরক পদার্থ সাজিয়ে একটা পলতায় আগুন ধরিয়ে বিমল সবাইকে নিয়ে তাড়াতাড়ি আবার নিচে নেমে এলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খানিকক্ষণ পরেই একসঙ্গে অনেকগুলো বজ্র গর্জন হলো। সমস্ত পাহাড়টা যেন কেঁপে উঠল। বিমল হাত তুলে চিৎকার করে বলল, পথ সাফ, সবাই এগিয়ে যাও। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। অন্তিম পর্বটি আমাদের চ্যানেলে 2 দিনের মধ্যেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রথম পর্বটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে আমাদের জানাবেন।
আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট আমরা পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।